Okay, record has been started. ওকে, দেখা যাচ্ছে না? জি স্যার। ওকে, এটা হচ্ছে নতুন চ্যাপ্টার আর কি, অ্যান্টিবডি ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, অ্যান্টিবডি ইঞ্জিনিয়ারিং এমনিতে এটা আসলে যদি টোটাল কাজগুলো হিসাব করতে যাই যে একটা অ্যান্টিবডি ইঞ্জিনিয়ারিং কি কি করতে হয়, তখন ব্যাপারটা মানে একটু কি বলা যায় যে ওখানে অনেক কাজই থাকে আর কি, এবং অনেক ভাবেই এই কাজটা করা যায়। ইন জেনারেল যদি আমরা ইঞ্জিনিয়ারিং বলি তখন আসলে আমরা কি বুঝবো, যে অ্যান্টিবডিতে একটা চেঞ্জ করা। ওকে, যে অ্যান্টিবডিতে আমরা একটা ডিজায়ার চেঞ্জ করবো। আসলে অ্যান্টিবডি কি, অ্যান্টিবডিতে প্রোটিন, সো তার একটা হচ্ছে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আছে। সো আমরা 3 ডাইমেনশনাল স্ট্রাকচারে একটা চেঞ্জ করবো আর কি। ওকে, সো চেঞ্জ করলে তার ফাংশনাল প্রপার্টিস চেঞ্জ হবে। ওকে, আচ্ছা, এমনিতে অ্যান্টিবডির স্ট্রাকচারের চেঞ্জ, অ্যান্টিবডির তো ধরো একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে, রাইট? সে ফর এক্সাম্পল আমরা যদি এই ফটোটা দেখি আর কি, হ্যাঁ, যে আমরা জানি কি অ্যান্টিবডির একটা হেভি চেইন থাকে, লাইট চেইন থাকে। সেই হেভি চেনের কনস্ট্যান্ট রেজিয়ন থাকে, মানে বোথ হেভি এবং লাইট চেনে কনস্ট্যান্ট রেজিয়ন থাকে, আর ভেরিয়েবল রেজিয়ন থাকে। এবং এর মধ্যে আবার ভেরিয়েবল রেজিয়নের মধ্যে কি থাকে, ভেরিয়েবল রেজিয়নে হচ্ছে হাইপার ভেরিয়েবল রিজিয়নও থাকে। তো ভেরিয়েবল অ্যান্টিবডির ভেরিয়েবল রিজিয়নটাকে আমরা কি বলি, এফ এ বি পোর্শন আর কি। এই এফ এ বি পোর্শনটা হচ্ছে এন্টিজেনের সাথে বাইন্ড করে। ওকে, আর যে আরেকটা যে এফসি পোর্শন থাকে, এই এফসি পোর্শনটা হচ্ছে সেলের সাথে বাইন্ড করে আর কি, হোস্টের। ওকে, সো অ্যান্টিবডি ইঞ্জিনিয়ারিং এ যে কাজটা করা হয় আমরা এইখানেই চেঞ্জ করি। আমরা এই বেসিক যে স্ট্রাকচার, এই বেসিক স্ট্রাকচার তো আসলে চেঞ্জ করা যাবে না, কারণ বেসিক স্ট্রাকচার চেঞ্জ করলে সে তো অ্যান্টিবডি হিসেবে কোনো কাজই করবে না, তার ফাংশনালিটি হারাবে আর কি। ওকে, সো মেইনলি যে কাজটা করা হয় তোমার এই এফএবি আর এফসি তে কিছু চেঞ্জ আনা হয়। ঠিক আছে, চেঞ্জ আনলে তার রিকগনিশন ক্যাপাসিটি বাড়তে পারে আর কি। ওকে, ধরো ফর এক্সাম্পল একটা অ্যান্টিবডি, সেটা হচ্ছে হিউম্যান অ্যান্টিবডি আর কি। ওকে, আচ্ছা, ধরো হচ্ছে একটা হিউম্যান অ্যান্টিবডি আর কি, হ্যাঁ। এখন হিউম্যান অ্যান্টিবডির মানে কি, যদি এটা একটা হিউম্যান অ্যান্টিবডি হয় তার যে এফসি রিজিয়নটা সে হচ্ছে হিউম্যান সেলকে সাথে বাইন্ড করে আর কি, হ্যাঁ। তো এফসি রিজিয়ন ঠিক রেখে আমরা চাইলে ওই বিভিন্ন এফএবি পোর্শন এখানে হচ্ছে অ্যাড করতে পারি আর কি। মানে একটা যদি মনোক্লোনাল অ্যান্টিবডি হয় একটাতে তো একটা এফএবি থাকবে আর কি। ওকে, তো ধরো আমরা এই এফসি সেম রেখে একটা এফসির উপর বেস করে অনেকগুলো কি মনোক্লোনাল অ্যান্টিবডি ডিজাইন করতে পারি, যাদের বিভিন্ন ধরনের তোমার এফএবি পোর্শন থাকবে। তার মানে তারা বিভিন্ন ধরনের অ্যান্টিজেনকে রিকগনাইজ করতে পারবে। এটাই বেসিক্যালি হচ্ছে অ্যান্টিবডি ইঞ্জিনিয়ারিং এর। ওকে, যে অ্যান্টিবডিতে স্ট্রাকচারে এটা চেঞ্জ করা, ওকে, যাতে সে আমাদের ডিজায়ার্ড অ্যান্টিজেনকে বাইন্ড করতে পারে, বা অথবা ধর একটা অ্যান্টিবডি আছে যার হচ্ছে স্পেসিফিসিটি আরো বাড়ানো আর কি। ওকে, আচ্ছা, এখন প্রোটিনকে যখন আমরা চেঞ্জ করতে চাই, আমরা কি ডিরেক্ট প্রোটিনকে কখনো চেঞ্জ করি? ডিরেক্ট প্রোটিনকে তো আমরা কখনো আসলে চেঞ্জ করি না, রাইট? আগে করতে চাও? ওকে, ডিরেক্ট প্রোটিনকে তো আমরা আসলে কখনো চেঞ্জ করি না। আমরা যদি প্রোটিনে কখনো চেঞ্জ করতে চাই, চেঞ্জটা আসলে আমাদের কোথায় করতে হয়? চেঞ্জটা করতে হয় হচ্ছে আমাদের ডিএনএ তে। মানে এই প্রোটিনটা মানে এই অ্যান্টিবডিটা একটা প্রোটিন, সে হচ্ছে কি তাকে এনকোড করে হচ্ছে একটা জিন আর কি। সো আমরা অ্যান্টিবডির যেই জায়গাটায় চেঞ্জ করতে চাই, ওকে, যে জায়গায় মানে অ্যান্টিবডি স্ট্রাকচার থিওরিটিক্যালি যে কোনো জায়গায় চেঞ্জ করা সম্ভব আর কি, হ্যাঁ। যেই জায়গাটা আমরা চেঞ্জ করতে চাই সেই জায়গাটার ডিএনএটাতে আমাদের চেঞ্জটা করতে হয়। ওকে, আসলে আর প্রোটিনে চেঞ্জ করতে চাইলে আমরা কি চেঞ্জ করতে চাবো? অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ করতে চাবো, কারণ প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি।
সো আমরা যে অ্যামাইনো অ্যাসিডে চেঞ্জ করতে চাবো সেই অ্যামাইনো অ্যাসিড বা সেই অ্যামাইনো অ্যাসিড গুলো করসপন্ডিং যে ডিএনএ সেখানে হচ্ছে আমরা চেঞ্জ করব। ওকে, যেটাকে আমরা মিউটোজেনেসিস বলি আর কি। আচ্ছা, চেঞ্জ করা মানে মিউটোজেনেসিস আর কি, ডিএনএ তে চেঞ্জ করা মানে। ওকে, তো এবং এটা তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার। এবং আমরা এই চেঞ্জটা কিভাবে করি, ডিএনএ যে চেঞ্জটা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি দিয়ে। ওয়ে তো আসলে একটাই আছে। ওকে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি দিয়ে করি আর কি। এবং এই ক্ষেত্রে আমাদের চেঞ্জটা করতে হবে সাইড ডাইরেক্টেড চেঞ্জ। আমরা যেখানে চেঞ্জ করতে চাচ্ছি এক্সাক্ট হচ্ছে আমরা সেইখানেই কি করব, চেঞ্জটা করব। ওকে, তো সাইড ডাইরেক্টেড চেঞ্জ করার তো বিভিন্ন টেকনিক্স আছে আর কি। হ্যাঁ, এগুলো মনে হয় আমি তোমাদের একবার বলছিলাম কিনা মনে নেই। ধরো এখন যেমন ক্রিসপার ক্যাস9 আছে, বা তার আগে অন্যান্য আরো কিছু মেথড ছিল আর কি, যেগুলো দিয়ে আমরা স্পেসিফিক জায়গাতে চেঞ্জ করতে পারি। ওকে, সো ওই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি নিয়ে এখানে ডেফিনেটলি আমি আলোচনা করব না, এগুলো তোমরা আই থিঙ্ক জানি। মানে হচ্ছে জেনেটিক, তোমাদের তো ওই মলিকুলার বায়োলজি মানে ওই কোর্সেস ছিল, ওখানেই তোমরা এই জিনিসগুলো শিখে যাবে আর কি, রিকম্বিনেন্ট টেকনোলজি কিভাবে জিন এডিটিং করা হয় আর কি। ওকে, আচ্ছা, এখন আমরা দেখি যে উম, মানে বেসিক স্টেপস গুলো কি। ওকে, যে একটা রিকম্বিনেন্ট অ্যান্টিবডি একদম শুরু থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ, বেসিক স্টেপ গুলো কি। আচ্ছা, এর মধ্যে যেটা হচ্ছে যে ফার্স্ট, ধরো একটা অ্যান্টিবডি। ওকে, আচ্ছা, এবং অ্যান্টিবডি ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কিন্তু এই জিনিসটাও পড়ে যে ধরো ফর এক্সাম্পল ইউ হ্যাভ অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডিটাকে তুমি বাল্ক অ্যামাউন্টে প্রডিউস করতে চাচ্ছ। অথবা ধরো তুমি এরকম যে একটু আগে যে বললাম না যে আমরা যে অ্যান্টিবডিতে ধরো এই আমরা এফসি পোর্শন ঠিক রেখে আমরা হচ্ছে বিভিন্ন এফএবি পোর্শনে অ্যান্টিবডি বানাতে চাই আর কি। ওকে, এগুলো সবই হচ্ছে অ্যান্টিবডি ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে আর কি। তো এখন ফার্স্ট হচ্ছে ধরো ইউ অলরেডি হ্যাভ দ্যাট অ্যান্টিবডি। ওকে, যে ধরো তুমি হচ্ছে অলরেডি ইঞ্জিনিয়ারিং করে সেটাকে চেঞ্জ করে ফেলছো। ওকে, অথবা হচ্ছে যদি ইঞ্জিনিয়ারিং করে চেঞ্জ করতে চাও তাহলে অলরেডি চেঞ্জ করে ফেলছো। অথবা এখন ধরো তুমি একটা হাইব্রিড অ্যান্টিবডি বানাতে চাচ্ছ আর কি, যে যার এফসি আলাদা অথবা এফএবি আলাদা। সো ফার্স্ট হচ্ছে আমাদের সেই জিনটা জানতে হবে। ওকে, যে অ্যান্টিবডি জিন কোনটা। ওকে, সো আমরা যদি জিনটা জানি দেন হচ্ছে সেই জিনটাকে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ক্লোনিং করতে হবে। ক্লোনিং মানে কি, একটা প্লাজমিডের মধ্যে আমাদের সেটাকে ইনসার্ট করতে হবে। এখন ক্লোনিং করতে গেলে শুরুতে আসলে এমপ্লিফিকেশন করতেই হয়, কারণ আমরা সবচেয়ে আমাদের কাছে অ্যান্টিবডিটা আছে। এখন অ্যান্টিবডি জিনটা আমরা কি, আচ্ছা, এখন এখানে কোশ্চেন হচ্ছে আমরা এই জিনটা আসলে কিভাবে জানবো। আমরা যদি একদম বেসিক্যালি চিন্তা করি, হ্যাঁ, যে ধরো তোমার কাছে একটা অ্যান্টিবডি আছে, সেখান থেকে জিনটা জানা যেতে পারে কি হবে, একদম বেসিক কি বলতে পারবা, ইন জেনারেল আর কি। এনিওয়ান, জানো কিন্তু তোমরা যে আমাদের কাছে যদি একটা প্রোটিন থাকে সেখান থেকে আমরা তার করেসপন্ডিং ডিএনএ সিকোয়েন্স কিভাবে জানতে পারি, এই জানো না, জানো তো কিভাবে করতে পারি, একদম বেসিক, ঠিক আছে, একদম সফটওয়্যার টফটওয়্যার এত কিছু না আনলেও চলবে। আচ্ছা, কি একটা প্রোটিন, কি প্রোটিন তো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। আমরা যদি অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স জানি, সে আমাদের কাছে এরকম হঠাৎ একটা অ্যান্টিবডি আছে, হ্যাঁ, মানে কোন জিন দিয়ে অ্যান্টিবডি, মানে আমরা এখন এটা ডিএনএটা জানতে চাচ্ছি। সেই অ্যান্টিবডি যেহেতু একটা প্রোটিন, আমরা অ্যান্টিবডি সিকোয়েন্স বের করতে পারি। ঠিক আছে, সেই সিকোয়েন্স থেকে আমরা ব্যাক ট্রেসিং করে যে সিকোয়েন্সটা হচ্ছে কোন ডিএনএ দিকে কোড হচ্ছে সেটা তো আমরা বের করতে পারি, রাইট। কারণ এটা তো আমরা জানি যে কোন অ্যামাইনো অ্যাসিড কোন কোডন দিয়ে কোন কোডন থেকে হয় আর কি, রাইট। সো আমরা যদি অ্যান্টিবডি থাকে সেটা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স বের করবো, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স থেকে আমরা হচ্ছে দেন হচ্ছে ডিএনএ সিকোয়েন্সটা বা জিনটা বের করবো আর কি। ওকে, এখন তো হচ্ছে
মানে সফটওয়্যার আছে, ডেটাবেজ আছে, তো আমরা এই কাজগুলো একটু ইজিলি করতে পারি আর কি, ব্লাস্টিং করিয়ে আমরা হচ্ছে বের করে ফেলতে পারি। Anyway, so so we have that, we already know the gene that encode our antibody. Then আমাদের সেটা কি করতে হবে, পিসিআর করে অ্যামপ্লিফিকেশন করে সেটাকে আমাদের ক্লোন করতে হবে আর কি, কোনো একটা ভেক্টরে। সেটা প্লাজমিড ভেক্টর হতে পারে, সেটা ফাজমিড হতে পারে। ওকে, ক্লোন করার পরে ওয়ান্স উই হ্যাভ দ্যাট ক্লোন, তারপরে এটাকে আমাদের কি করতে হবে, এক্সপ্রেস করতে হবে কোন একটা সিস্টেম। এখানে সিস্টেম কি, এখানে সিস্টেম হতে পারে, এটা একটা ম্যামালিয়ান এক্সপ্রেশন সিস্টেম হতে পারে, আমরা ম্যামালিয়ান সেল ইউজ করতে পারি, অথবা একদম ডিরেক্ট ম্যামালি ইউজ করতে পারি। ওকে, ধরো আমরা উই ক্যান ইউজ মাউস, উই ক্যান ইউজ র্যাবিট। ওকে, তো সেখানে আমরা এক্সপ্রেস করব, এক্সপ্রেস করার পরে আমরা হচ্ছে ফাংশনাল অ্যান্টিবডিটা, ওই যে আমাদের এক্সপ্রেশন সিস্টেম থেকে, আচ্ছা এক্সপ্রেশন সিস্টেম ম্যামালিয়ান হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, অথবা প্ল্যান্টও হতে পারে। ওকে, সো আমরা হচ্ছে আমাদের এক্সপ্রেশন সিস্টেম এক্সপ্রেশন করানোর পরে সেখান থেকে হচ্ছে আমাদের ডিজায়ার ফাংশনাল অ্যান্টিবডিতে আমাদেরকে আইসোলেট করে নিতে হবে আর কি। হ্যাঁ, সেটা কি বলা হয়, অ্যান্টিবডি সিলেকশন আর কি। ওকে, সো এখন আমরা সেই এক্সপ্রেশন সিস্টেম গুলোর ব্যাপারে একটু আইডিয়া নিই আর কি। ওকে, এই তিনটে এক্সপ্রেশন সিস্টেম আছে, ম্যামালিয়ান এক্সপ্রেশন সিস্টেম, ব্যাকটেরিয়াল এক্সপ্রেশন সিস্টেম, আর প্লান্ট এক্সপ্রেশন সিস্টেম। ওকে, সো ফার্স্ট হচ্ছে ম্যামালিয়ান এক্সপ্রেশন সিস্টেম। আচ্ছা আচ্ছা, ম্যামালিয়ান এক্সপ্রেশন সিস্টেম কি, ম্যামালিয়ান এক্সপ্রেশন সিস্টেম হচ্ছে আমরা ম্যামাল ইউজ করবো। ওকে, আচ্ছা ফিগারটা আমি একটু এক্সপ্লেন করি, কেয়ারফুলি দেখো। সো ধরো এই ক্ষেত্রে হচ্ছে মাউস মাউস ইউজ করা হবে, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে মাউস ইউজ করে আমরা হচ্ছে হিউম্যান অ্যান্টিবডি এক্সপ্রেস করাবো। ওকে, এখন সেই কাজটা কি কি করা হয়, এখন ঘটনা হচ্ছে যদি জাস্ট আমরা একটা নর্মাল ওয়াইল্ড টাইপ মাউস নিই, হ্যাঁ, সেই ওয়াইল্ড টাইপ মাউস দিয়ে যদি আমরা আমাদের অ্যান্টিবডি এক্সপ্রেস করাতে চাই, আমরা কিন্তু অ্যান্টিবডি এটা এক্সপ্রেস করাতে যাচ্ছি অ্যান্টিজেন দিয়ে না আর কি। হ্যাঁ, যে আমরা যদি এখন একটা মাউসের কোনো অ্যান্টিজেন দিই, তার বডিতে হচ্ছে একটা অ্যান্টিবডি রেসপন্স হবে। এখানে কিন্তু আমরা ওইটা নিয়ে কথা বলতেছি না। আমি এখানে আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যান্টিবডিটা ইয়া করা, মানে যে ইঞ্জিনিয়ার্ড অ্যান্টিবডিটা, সেই অ্যান্টিবডিটা ওই সিস্টেম দিয়ে এক্সপ্রেস করানো, মানে ওই সিস্টেম হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যান্টিবডিটাতে কি করবে, প্রডিউস করবে। ওকে, স্পেসিফিক্যালি আমরা যেটা চাচ্ছি। ওকে, তো ধরো এই ক্ষেত্রে আমরা চাচ্ছি হচ্ছে একটা হিউম্যান অ্যান্টিবডি। ঠিক আছে, যে এমন একটা অ্যান্টিবডি মানে ওই মাউসটা এক্সপ্রেস করবে বা প্রডিউস করবে, এক্সপ্রেস করা মানে প্রডিউস করা আর কি। হ্যাঁ, যে এমন একটা অ্যান্টিবডি সেই মাউসটা প্রডিউস করবে যেটা হচ্ছে, যেটা একটা অংশ হিউম্যান। ওকে, অথবা পুরাটাই হিউম্যান, এটা আমাদের উপর ডিপেন্ড করে। আমরা চাইলে পুরাটা হিউম্যান মানে কি, যে ধরো যে এফএবি এফসি সবই হচ্ছে হিউম্যান, অথবা আমরা এমনও করতে পারি যে হাইব্রিড। ঠিক আছে, যে এফসিটা হিউম্যান হবে বা এফএবিটা হচ্ছে মাউস হবে। ওকে, বা ভাইস ভার্সা। এখন আমরা যদি একটা ওয়াইল্ড টাইপ মাউস নিই, ওয়াইল্ড টাইপ মাউসে হচ্ছে তো আর কিভাবে হবে, ওয়াইল্ড টাইপ মাউসে তো সেই জিনটাই নেই। ওকে, সো প্রথমে আমাদের আসলে মাউসটা চেঞ্জ করতে হবে, আমাদের একটা ট্রান্সজেনিক মাউস বানাতে হবে, যেই মাউসের মধ্যে আমাদের যে ডিজায়ার্ড অ্যান্টিবডিটা, হ্যাঁ, সেটার জিনটা হচ্ছে এই মাউসের মধ্যে কি হবে, মাউসের মধ্যে থাকবে। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে যে কাজ এই, ওকে, এখন এই ক্ষেত্রে কথা হচ্ছে, ধরো তুমি একটা ওয়াইল্ড টাইপ মাউস নিলা, নিয়ে হচ্ছে তার মধ্যে হচ্ছে এই জিনটা হচ্ছে দিয়ে দিলা, ধরো এইটা হচ্ছে সেই জিনটা দিয়ে দিলা, তাহলেই না হবে না, মাউসে আগে ইনিশিয়াল কিছু চেঞ্জ করতে হবে। কেন হবে না, ওকে, আমি স্টেপ গুলো একটু এক্সপ্লেন করি তাহলে বুঝে যাবে। সো প্রথমে কি করা হয়, ফার্স্ট হচ্ছে আমাদের একটা ট্রান্সজেনিক মাউস বানাতে হবে। হ্যাঁ, সো ট্রান্সজেনিক মাউস বানানোর ক্ষেত্রে যেই কাজটা করা হয় এটা কিন্তু, আচ্ছা এই পর্যন্ত স্টেপ, হ্যাঁ, এই যে এখান থেকে ধরো মাউসের ছবি, তারপরে যে এই পর্যন্ত হচ্ছে এই স্টেপ গুলো হচ্ছে ট্রান্সজেনিক মাউস বানানোর স্টেপ আর কি। ওকে, আচ্ছা এখন সে আমাদের গোল হচ্ছে যে এই হিউম্যান, আচ্ছা এখানে কি আছে, ভিএইচ জিন। ওকে, ভেরিয়েবল হেভি জিন,
এবং আচ্ছা এটা হচ্ছে হেভি চেইন আর হচ্ছে লাইট চেইন। ওকে, এটা হচ্ছে হেভি চেইনের জিন আর এটা হচ্ছে লাইট চেইনের জিন। ঠিক আছে, কারণ অ্যান্টিবডিতে কি থাকে, একটা তো হেভি চেইন থাকে আর একটা হচ্ছে লাইট চেইন থাকে। ওকে, ঠিক আছে। সো ফার্স্ট হচ্ছে আমাদের যে জিন দুটা, সেই জিন দুইটা আমাদের লাগবে। ধরো আমরা এই মাউসটা ইউজ করে আমাদের এই হিউম্যান অ্যান্টিবডিটা এক্সপ্রেস করতে যাচ্ছি। সো ফার্স্ট উই নিড দ্যাট জিন। ওকে, আচ্ছা, এবং ওই জিনটা আমাদের পিসিআর করে অ্যামপ্লিফাই করতে হবে। সেখানে একটা জিনিস মনে রাখো, সে ফর এক্সাম্পল এই এই হেভি চেইনের ক্ষেত্রে, যে এখান থেকে শুরু করে ধরে এই পর্যন্ত, হ্যাঁ, এই যে যে ভিএস জিন, ডি জিন, জে জিন, তারপরে কি সি মিউ, সি গামা ওয়ান, বেশ কয়েকটা জিন জিন এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, শুধু ভিএস জিন থাকলেই না, সেটা ইজ নট এনাফ টু মেক দ্যাট অ্যান্টিবডি। যেটা হয় কি, যে যে ভিএস জিনটা থাকবে, ভিএস জিনটা থেকে হচ্ছে ওই অ্যান্টিবডিটার জন্য যে অ্যামাইনো অ্যাসিড গুলা, সেগুলো হচ্ছে কি হবে, সিনথেসিস হবে। কিন্তু এই একটা অ্যান্টিবডির কিন্তু পার্টিকুলার একটা স্ট্রাকচার থাকে, রাইট? যে তার এরকম হচ্ছে ভেরিয়েবল অংশ, মানে লাইট চেইন থাকে, হেভি চেইন থাকে, এবং এই এর মধ্যে কি এফএবি পোর্শন, কি এফএবি পোর্শন থাকে, এফসি পোর্শন থাকে, তারপর এর মধ্যে হাইপার ভেরিয়েবল রিজিয়ন আছে, তারপর হচ্ছে নন হাইপার ভেরিয়েবল রিজিয়ন আছে। ওকে, এই এগুলোকে আমরা যদি বিভিন্ন পার্ট হিসেবে চিন্তা করি, যে একটা অ্যান্টিবডির বিভিন্ন পার্ট, সো এই টোটাল যে জিনটা, জিনের হচ্ছে কিছু অংশ থাকবে যেটাতে হচ্ছে আলাদা আলাদা পার্ট গুলা সিনথেসিস হবে। এই পার্ট গুলা সিনথেসিস হওয়ার পর এই পার্ট গুলা হচ্ছে অ্যারেঞ্জ হতে হবে, অ্যারেঞ্জ হয়ে দেন হচ্ছে একটা ফাংশনাল অ্যান্টিবডি তৈরি হয় আর কি। হ্যাঁ, তো এই অ্যারেঞ্জের জন্য কিছু জিন তৈরি নেসেসারি। ওকে, তো ধরো এই কিছু জিন দিয়ে হচ্ছে জাস্ট বিভিন্ন পার্ট গুলা সিনথেসিস হবে, আর কিছু জিন হচ্ছে সিনথেসিসের পর সেই পার্ট গুলাকে অ্যারেঞ্জ করবে। ওকে, সেই ক্ষেত্রে যেটা করা, এই জন্য যেটা করা হয়, শুধু আমাদের ওই ভিএস জিনটা দিলেই হবে না। ওকে, আমাদের হচ্ছে ওই জিনের সাথে ওই জিনগুলো থাকতে হবে যারা হচ্ছে অ্যান্টিবডি অ্যারেঞ্জমেন্টটা করে। ওকে, সো এই ক্ষেত্রে হচ্ছে যে সি মিউ আর সি কে, হ্যাঁ, সি মিউ যে জিনটা থাকে সেই জিনটা হচ্ছে এই হেভি চেইনে অ্যারেঞ্জমেন্ট করে, আর সি কে হচ্ছে লাইট চেইনটা অ্যারেঞ্জমেন্ট করে, বা আমরা হচ্ছে ইন জেনারেল বলতে পারি সি মিউ এবং সি কে। হ্যাঁ, এই জিনগুলা হচ্ছে আমাদের এই অ্যান্টিবডির অ্যারেঞ্জমেন্টটা তৈরি করে আর কি, মানে ফাইনাল অ্যান্টিবডি তৈরি করে। ওকে, সো আমরা যদি এই হিউম্যান অ্যান্টিবডিটা চাই, তো আমাদের জিনে ওই সিমিউ সিকেও থাকতে হবে। ওকে, ওকে, আমরা হচ্ছে আমাদের ধরো এখন জিন পেয়ে গেলাম, তারপর হচ্ছে পিসিআর করে জিনটা এনাফ পরিমাণ বানালাম আর কি। ওকে, ঠিক আছে, আমাদের এইটা আছে, রাখো। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে মাউস থেকে আমাদের, আমরা যেহেতু কাইমেরিক মাউস বানাতে চাচ্ছি, ওকে, বা ট্রান্সজেনিক, আচ্ছা কাইমেরিক না, ট্রান্সজেনিক মাউস বানাতে চাচ্ছি। সো আমাদের ট্রান্সজেনিক মাউস বানানো শুরু হয় হচ্ছে আমাদের মাউস থেকে, ওয়াইল্ড টাইপ মাউস থেকে প্রথমে এমব্রায়োনিক স্টেম সেল নিতে হবে, এমব্রায়োনিক স্টেম সেল নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ইএস সেল বলে। এমব্রায়োনিক স্টেম সেল দিয়ে এটা থেকে মাউসেরও তো কি, মাউসও তো অ্যান্টিবডি তৈরি করে, সো মাউসেরও তো নিজের হচ্ছে মিউ আর কে, হ্যাঁ, এই দুইটা জিন তো থাকে। তো এমব্রায়োনিক স্টেম সেলের এই দুইটা জিনকে নক আউট করে দিতে হবে, মানে মাউসের, আমরা যে মাউস থেকে এমব্রায়োনিক স্টেম সেলটা নিলাম, সেখান থেকে হচ্ছে মিউ আর কে, এই দুইটা জিন হচ্ছে নক আউট করে দিতে হবে। সো দেন the cell with the ES cell that we got, it has no mu and k. ওকে, সো এটাকে মিউ এন্ড কে নক আউট ইএস সেল বলা যেতে পারে। ওকে, আচ্ছা, তারপরে যেটা করতে হবে, এই নকআউট সেলে হচ্ছে এই যে আমাদের যে হিউম্যান অ্যান্টিবডির যে জিনটা, হ্যাঁ, যেটা আমরা প্রিপেয়ার করছি, এটা হচ্ছে এই নকআউট মাউস এমব্রায়োনিক স্টেম সেলে ট্রান্সফার করে দিতে হবে। ওকে, ঠিক আছে, ট্রান্সফার করে দেওয়ার পরে এখন আমাদের যেই সেলটা আছে সেই সেলটা, এটা হচ্ছে একটা মাউস ইএস সেল, যার নিজের মাউস স্পেসিফিক নিউ আর কেজেন নাই, কিন্তু সেটার মধ্যে হচ্ছে হিউম্যানের ওই আমাদের ডিজায়ার্ড অ্যান্টিবডি জিনটা প্লাস হচ্ছে হিউম্যান এই মিউ এবং কে জিনটা আছে। ওকে, তো এটা এটা একটা হাইব্রিড সেলের মতো হয়ে গেল আর কি। ঠিক আছে, যার কিছু অংশ হচ্ছে, মানে যেই সেলের ডিএনএ কিছু অংশ হচ্ছে হিউম্যানের। ওকে, আচ্ছা, এরপরে এই যে ইএস সেলটা, সেটা হচ্ছে আমাদের ব্লাস্টোসিস্টে দিয়ে দিতে হয় একটা মাউসের। ওকে, ব্লাস্টোসিস্টে দেওয়ার পরে
এই ব্লাস্টোসিস্ট কি জানো তোমরা ব্লাস্টোসিস্ট কোনটা? ব্লাস্টোসিস্ট কাকে বলে? এনি আইডিয়া? আচ্ছা, ব্লাস্টোসিস্ট হচ্ছে ওই মানে আমাদের প্রথমে কি থাকে, স্পার্ম এবং এগ থেকে কি জানি বলে, জার্মিনেশন হওয়ার পরে, হ্যাঁ কিছু বলো। এমব্রায়োর একটা আর্লি ফেজ, যখন অনেকগুলো সেল একসাথে হয়ে একটা সিস্টেম মতো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। শুরুতে তো এক এমব্রায়োর শুরুতে কি হয়, একটা সেল থাকে, তারপর সেখান থেকে মাল্টিপ্লাই হয়ে এরকম একটা স্ট্রাকচার হয়। এখানে যেরকম স্ট্রাকচার দেখতেছিল এক্স্যাক্টলি এরকমই আর কি। এটা হচ্ছে একটা আর্লি স্টেজ আর কি, হ্যাঁ, এমব্রায়োনিক আর্লি স্টেজ। আচ্ছা, তো এই যে আমাদের যে ওই ইঞ্জিনিয়ার যে সেলটা, হ্যাঁ, এই যে মাউস এমব্রায়োনিক সেল, সেটাকে হচ্ছে এখন আমাদের সেই ব্লাস্টোসিস্টে প্রতিস্থাপন করতে হবে আর কি, হ্যাঁ। We have to put it in the blastocyst. এখন এই ব্লাস্টোসিস্ট থেকে যেই মাউস হবে, সেই মাউসগুলো কি হবে, সেগুলো হবে হচ্ছে ট্রান্সজেনিক। ট্রাইনজেনিক মাউস। তো এখানে একটা জিনিস কি, এই মাউসগুলো হচ্ছে কাইমেরিক মাউস হবে। ওকে, কাইমেরিক মাউস মানে কি, ধরো যেই মাউসটা হবে, সেই মাউসটার সব সেল কিন্তু এই সেলটা হবে না, এই 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 হাইব্রিড হবে না। কাইমেরিক মানে হচ্ছে এর কিছু সেল থাকবে হচ্ছে তোমার অরিজিনাল মাউস সেলের মতো, এবং কিছু সেল থাকবে এই হাইব্রিড সেল। ওকে, কাইমেরিক কোনো স্পিসিসই কিন্তু পিওর না, মানে তার কিছু সেল থাকে হচ্ছে সেই ইঞ্জিনিয়ার মানে হাইব্রিড সেল, কিছু সেল থাকে হচ্ছে মানে কিছু সেল থাকবে হিউম্যানাইজ সেল, কিছু সেল থাকবে তার নিজের সেল। কারণ কি, এই যে আমরা তো জাস্ট হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার যে সেলটা, আমরা সেই সেলটা হচ্ছে একটা মাউসেরই ব্লাস্টোসিস্টে কি করেছি, দিয়েছি আর কি, হ্যাঁ। তো এই ব্লাস্টোসিস্টে তো অরিজিনাল মানে নন নকআউট মাউস সেলও আছে। তো এখান থেকে কি হবে, এখান থেকে হচ্ছে একটা কাইমেরিক মাউস হবে, হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে এই মাউসের গায়ে যে ছোপ ছোপ দেওয়া হয়েছে, এখান থেকে আবার ভাববো না যে এই মাউসের বডিতে এরকম হচ্ছে কি থাকবে, এরকম ছোপ ছোপ থাকবে। ওকে, এটা জাস্ট বোঝানোর জন্য। ওকে, আমরা তো মাউসের স্কিনের কোনো কিছু চেঞ্জ করিনি, জাস্ট বোঝানোর জন্য যে ওকে ইটস এ কাইমেরিক মাউস, যে যার কিছু সেল হচ্ছে হিউম্যানাইজ সেল, কিছু সেল হচ্ছে নর্মাল ওয়াইল্ড টাইপ মাউস সেল। হ্যাঁ, আচ্ছা, এই কাইমেরিক মাউস এটাকে তোমার ট্রান্সজেনিক মাউস বলতে পারি। এনিওয়ে, এই কাইমেরিক মাউস পাওয়ার পরে হুম এখান থেকে হচ্ছে আমাদের একদম ওই ট্রান্সজেনিক মাউসটা কি করা যায়, মানে প্রডিউস করতে হবে, যেটা হচ্ছে ধরো সব সেলই হচ্ছে হিউম্যানাইজ সেল। ওকে, এই কাজটা যেটা করা হয়, ওয়ান্স উই গেট দ্য কাইমেরিক সেলস, তারপর হচ্ছে আমাদের ব্রিড করাতে হয় আর কি এই মাউসটাকে, হ্যাঁ। মানে এই কাইমেরিক মাউসটার ম্যাটিং করানো হয় হচ্ছে তোমার অন্য মাউসের সাথে। ওকে, ম্যাটিং করানোর পরে কি হবে, ওই যে মেন্ডেলিয়ানের নিয়ম, মেন্ডেলিয়ান ল অনুযায়ী যে হচ্ছে অফ ব্রিড গুলো হবে, মানে যে বাচ্চাগুলো হবে, সেখানে কি অ্যাকর্ডিং টু মেন্ডেলস ল, সেখানে হচ্ছে ওরকম নন ট্রান্সজেনিক অফ স্প্রিংও থাকবে, মানে যে একদম অরিজিনাল ওয়াইল্ড টাইপ মাউসের মতো হবে। কিছু থাকবে হচ্ছে একদম কি ট্রান্সজেনিক মাইস। ওকে, যে যার সব সেলই হচ্ছে কি তোমার হচ্ছে ওই হিউম্যানাইজ সেলটা হবে, ইঞ্জিনিয়ার সেলটা হবে। ঠিক আছে, আবার এই দুইটা বাদে অন্যান্যও হবে। এই নন ট্রান্সজেনিকের মধ্যে আবার তোমার হেটারোজাইগাস, হোমোজাইগাস এই ব্যাপারগুলো থাকে আর কি, হ্যাঁ। ওকে, হেটারোজাইগাস হোমোজাইগাস কোন সেন্সে, এটা হচ্ছে তোমার ওই প্রতিটা জিনের জন্য তো দুইটা কপি থাকে, এটা তো আমরা জানি না, দুইটা লোকাসে দুইটা কপি থাকে আর কি। ওকে, আচ্ছা, সো আমাদের হচ্ছে কাইমেরিক মাউস পাওয়ার পরে ইন্টারব্রিড করে, হ্যাঁ, আমাদের হচ্ছে ওই ট্রান্সজেনিক মাউসটা কি করতে হবে, বের করতে হবে। ওকে, আচ্ছা, এখানে আমি দুইটা কোশ্চেন করি। এক হচ্ছে, আচ্ছা এখানে ডিফারেন্ট কালার দেওয়া হয়েছে, হ্যাঁ, ডিফারেন্ট কালার তো আর হবে না, এখানে জাস্ট বোঝানোর জন্য ডিফারেন্ট কালার দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে ব্লাস্টোসিস্টে হচ্ছে করা হয়েছে, হ্যাঁ, তারপরে যে ব্লাস্টোসিস্ট থেকে মাউস হলো। হুম ওকে, এখন মাউসের তো একটা বাচ্চা হয় না, অনেকগুলো বাচ্চা হয় আর কি। ওকে, আচ্ছা, আমরা এই ক্ষেত্রে বুঝবো কেমনে যে আমাদের কাইমেরিক মাউস আসলে আসলে আমরা মানে ইফ ইউ রিয়েলি গেট দ্য কাইমেরিক মাউস, এটা বোঝার উপায় কি? তারপর হচ্ছে কাইমেরিক মাউসের থেকে ধরো আমরা
এই কাইমেরিক মাউসের সাথে অন্য মাউস ইন্টারবিট করে আমরা যে যে ট্রান্সজেনিক মাউস নন ট্রান্সজেনিক মাউস পাচ্ছি, এগুলো আমরা আসলে বুঝবো কিভাবে, আমরা কিভাবে স্ক্রিনিংটা করবো? এনি আইডিয়া? স্যার অ্যান্টিবডিটার এগেনস্টে যে স্পেসিফিক অ্যান্টিজেনটা আছে সেটা ইনসার্ট করে দেখবো যে এটা হচ্ছে নাকি। এটা থিওরিটিক্যালি এটা সম্ভব, হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে অ্যান্টিজেনটা দিলাম, দিয়ে দেখলাম ওই অ্যান্টিবডি প্রডিউস করতেছে কিনা। এটা থিওরিটিক্যালি পসিবল, কিন্তু এটা অনেক বেশি লেবারিয়াস হয়ে যাবে, অনেক বেশি লেবারিয়াস হয়ে যাবে, অনেক বেশি টাইম কনজিউমিং হয়ে যাবে। সো আমরা এইভাবে করি না আর কি। যেটা করা হয় জাস্ট হচ্ছে জেনেটিক পিসিআর ইউজ করে, জেনেটিক অ্যানালাইসিস। মানে জেনেটিক অ্যানালাইসিস কি, যে ধরো তোমার এই মাউসটা আছে, হ্যাঁ, এই মাউস থেকে একটু সেল নাও, মেরে ফেলা যাবে না, কিন্তু একটু সেল নাও, সেল নিয়ে হচ্ছে তোমরা হচ্ছে ইয়া করো, মানে সেল নিয়ে এখান থেকে হচ্ছে জাস্ট পিসিআর করে দেখো ওই জিন আছে কিনা। বুঝতে পারছো? ধরো ডিএনএ হচ্ছে, টেস্ট, হ্যাঁ, ডিএনএ টেস্ট করে স্যার। ইয়া, ডিএনএ টেস্ট করে, খুব ইজি। তারপর ধরো, আচ্ছা সিম্পলি বুঝে, এটা তো জটিল কিছু না আর কি, হ্যাঁ। ধরো এই যে এই কাইমেরিক মাউস, ধরো আচ্ছা, এখানে এই ব্লাস্টোসিস্ট থেকে তো একটা মাউস থেকে তো একটা বাচ্চা হয় না, মাউসের তোমার স্পিসিস ভেদে ল্যাবরেটরি অনেকগুলো স্পিসিস আছে, এই অ্যাটলিস্ট 8টা বাচ্চা দেয় মাউস, হ্যাঁ। মাঝে মাঝে একটু কম দেয়, যাই হোক 8টা থেকে 16-17টা বাচ্চা দেয়। ওকে, তুমি জাস্ট ওখান থেকে যেটা করা হয়, এই যে লেজ আছে না, মাউসের লেজের একদম মাথা থেকে, তো নর্মালি ধরো বাচ্চা হওয়ার পর আর বাচ্চাদের তো কেটে ফেলতে তো হবে না, এই বাচ্চাগুলোকে একটু বড় করা হয়, ধরো ফর এক্সাম্পল অ্যারাউন্ড লাইক ধরো 2 উইক, হ্যাঁ, 2 উইকের মতো ধরো। যখন মাউস 2 উইকে বেশ বড় সড়ো হয়েছে, হ্যাঁ, তারপর হচ্ছে তাদের এই 2 উইক অথবা ধরো 3 উইক, 3 উইক পরে, 3 উইক একটা ভালো সময়, 3 সপ্তাহ পরে এই লেজের, মাউসের লেজের একদম মাথা থেকে সামান্য একটু কেটে নেওয়া হয়, সামান্য লেজের মাথা থেকে আর কি, হ্যাঁ। তো বেশি কেটে ফেললে তো হবে না, তাহলে তো মাউসকে কষ্ট দেওয়া হবে, লেজের একদম মাথা থেকে সামান্য একটু কেটে নিয়ে সেখান থেকে হচ্ছে তারপর হচ্ছে ডিএনএ এক্সট্রাকশন করে পিসিআর করা হয়, যে ওকে আমার এই জিন আছে কিনা। ধরো তুমি এই কাইমেরিক মাউস থেকে ব্রিড করে বাচ্চা পাইছো, ধরো 10টা বাচ্চা পাইছো, 3 সপ্তাহ পরে প্রতিটা বাচ্চার থেকে লেজ থেকে সামান্য একটু কেটে নিয়ে আসলা, নিয়ে এসে সেখান থেকে ডিএনএ এক্সট্রাক্ট করে তুমি পিসিআর করে দেখলা যে এই জিনটা আছে কিনা। ওকে, তো যেই মাউসের মধ্যে ওই জিন আছে সেটা ট্রান্সজেনিক মাউস, যেই মাউসের মধ্যে ওই জিন নাই সেটা নন ট্রান্সজেনিক মাউস। স্যার এটা কি ব্লাড স্যাম্পল নিলে হবে না? হুম, ব্লাড স্যাম্পল নিলে হবে না মাউসের? ব্লাড স্যাম্পল নিলে হবে, কিন্তু ব্লাড স্যাম্পল তো এই একটু মাউস থেকে মাউসের ব্লাড কালেক্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট, ছোট্ট তো, আচ্ছা, জি স্যার। বুঝলেন, নিশ্চিত হ্যাঁ হ্যাঁ। এখান থেকে ব্লাড ভেরি ডিফিকাল্ট। যদি ইঁদুর হইতো, র্যাট, র্যাট কিন্তু বিশাল বড় হয়। ওই যে ড্রাগ ট্রায়ালে যে র্যাট ইউজ করা হয় না, ল্যাবের র্যাট আর ড্রাগ ট্রায়ালের র্যাটের পার্থক্য আছে আর কি। ড্রাগ ট্রায়ালে যে র্যাট গুলো ইউজ করে ইন্ডাস্ট্রিতে, এগুলো বিশাল বড় বড় একটা। তোমার ওই ক্ষেত্রে র্যাটের ব্লাড নেওয়া যায়, কিন্তু মাউস আসলে এত ছোট, মাউস থেকে ব্লাড কালেকশন করা ইটস অলমোস্ট মানে ভেরি ডিফিকাল্ট। আচ্ছা স্যার। বেশিরভাগ ক্ষেত্রে মাউস থেকে আসলে ব্লাড কালেক্ট করতে গেলে ওটা মেরেই ফেলতে হয়। কারণ ধরো আমরা যখন আবার ডিএনএ এক্সট্রাকশন করতে যাবো, তখন আমাদের কিন্তু একটা মিনিমাম পরিমাণ সেল লাগে আর কি। সো ওই পরিমাণ ব্লাড কালেকশন করা সম্ভব না মাউস থেকে। যদি এটা র্যাবিট হতো, তাহলে তো আমরা র্যাবিট আসলে ব্লাড নিয়ে নিতে পারতাম আর কি। মাউসের ক্ষেত্রে হচ্ছে লেজ লেজ থেকে একটু নেওয়া হয় আর কি, মোস্ট ইজি। আচ্ছা, এইটা হচ্ছে ইউজুয়াল ইয়ে আর কি। আচ্ছা, তারপরে আমরা যখন ট্রান্সজেনিক মাউসটা পেয়ে গেলাম, এখন কি ট্রান্সজেনিক মাউসের মধ্যে আমাদের এই ডিএনএ, এই কি বলে, এই অ্যান্টিবডি প্রডিউসিং জিনটাই আছে। ওকে, তো এখন যদি এই ট্রান্সজেনিক মাউসটাকে আমরা ওই অ্যান্টিজেন দিয়ে ইমিউনাইজ করি, এটা তো আমরা জানি কোন অ্যান্টিবডি আমরা দিচ্ছি, এটা তো আমরাই চুজ করছি। ওকে, সো ওই অ্যান্টিজেন দিয়ে যদি আমরা এই ট্রান্সজেনিক মাউসটাকে ইমিউনাইজ করি, তাহলে এই মাউস কি করবে, ওই অ্যান্টিবডিটা, ইমিউনাইজ অ্যান্টিবডিটা প্রডিউস করবে। ওকে, এটা হচ্ছে এই ম্যামালিয়ান সিস্টেম ইউজ করে ওই অ্যান্টিবডি এক্সপ্রেস করার সিস্টেম আর কি। ওকে,
ওকে, আচ্ছা, এই জিনিসটাকে জেনোগ্রাফটিংও বলা হয় আর কি অনেক সময়। জেনোগ্রাফটিং কারণ হচ্ছে আমরা হিউম্যান প্রোটিন হচ্ছে ওই তোমার হচ্ছে ওই মাউস দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, তো বেসিক্যালি তো হচ্ছে হিউম্যানের সেলকে হচ্ছে মাউসে দেওয়া হয়, এটাই তো জেনোগ্রাফট আর কি। হ্যাঁ, ডিফারেন্ট একটা স্পিসিসের সেল আর একটা স্পিসিসে দেওয়া আর কি। ওকে, যখনই আমরা ল্যাবরেটরিতে ধরো মাউস মডেল ইউজ করি বা যেই মডেল ইউজ করো, প্ল্যান্ট ইউজ করো, ব্যাকটেরিয়া ইউজ করো, ইস্ট ইউজ করো, মাউস ইউজ করো, আমাদের কিন্তু এরকম এই জেনেটিক অ্যানালাইসিসটা করতে হয় স্ক্রিনিং এর ক্ষেত্রে। তো জেনেটিক অ্যানালাইসিসের ক্ষেত্রে হচ্ছে স্পেশালি ম্যামালের ক্ষেত্রে এই পিসিআরটাই হচ্ছে মোস্ট ফেমাস আর কি। ওকে, বাকিগুলোর ক্ষেত্রেও করতে হয়, কিন্তু প্রাইমারি স্ক্রিনিং এ এই ম্যামালের ক্ষেত্রে পিসিআরটাই হচ্ছে মোস্ট ইজি, দ্রুততার সাথে করে ফেলা যায়। ওকে, আচ্ছা, এটা তো গেল হচ্ছে ম্যামালিয়ান এক্সপ্রেশন সিস্টেম। আচ্ছা, এখন আমরা আসি ব্যাকটেরিয়াল এক্সপ্রেশন সিস্টেম। ওকে, আচ্ছা, ব্যাকটেরিয়াল এক্সপ্রেশন সিস্টেম ইউজ করে হচ্ছে আমরা অ্যান্টিবডি তৈরি করতে পারি। বেসিক্যালি ব্যাকটেরিয়াল এক্সপ্রেশন সিস্টেম ইউজ করার উদ্দেশ্য থাকে হচ্ছে বাল্ক অ্যামাউন্টে অ্যান্টিবডিটা তৈরি করা আর কি। হ্যাঁ, বাল্ক অ্যামাউন্টে আর কি। সো কারণ এই আচ্ছা, এখানে তাহলে কিভাবে করা হয়? ওকে, আচ্ছা, আচ্ছা, এইখানে হচ্ছে একটা স্ট্র্যাটেজি দেখানো হয়েছে আর কি। হ্যাঁ, একটা দেখলে বাকি সবাই বুঝবা। আচ্ছা, এই ক্ষেত্রে ফর এক্সাম্পল ধরো হচ্ছে আহ, আমরা ব্যাকটেরিয়াল এক্সপ্রেশন সিস্টেম ইউজ করে আমরা বাল্ক অ্যামাউন্টে প্রডিউস করতে পারবো। তো এখন কি প্রডিউস করবো সেটা তো আসলে আমাদের আমাদের চয়েস, রাইট? যে আমরা আসলে কি প্রডিউস করব। সো প্রথমে হচ্ছে আমাদের কি প্রডিউস করব সেই জিনিসটা আমাদের বানাই নিতে হবে। এবং আমরা যখনই ব্যাকটেরিয়াল এক্সপ্রেশন সিস্টেম ইউজ করতে যাব, তখন না আমাদের হচ্ছে ভেক্টর বানাই নিতে হবে। ভেক্টর মানে হচ্ছে সেটা তো প্লাজমিডে হতে পারে, ফাজমিডে হতে পারে, যে ভেক্টরের মধ্যে হচ্ছে আমাদের ওই টার্গেট বা ডিজায়ার্ড অ্যান্টিবডিটার জিনটা থাকবে। ওকে, সো এই ভেক্টর বানানোটাই হচ্ছে এখানে আসলে একটা ইম্পর্টেন্ট কাজ আর কি। ওকে, সো ওকে, সো এখন এই ভেক্টর যখন আমরা বানাবো, এই ভেক্টরের মধ্যে আমাদের আমরা কিন্তু চাইলে কম্বিনেশন করে দিতে পারি। মানে ধরো এই যে হেভি চেন আর লাইট চেন, ধরো আমরা অনেকগুলা ভেক্টর বানাতে পারি যেটার মধ্যে হেভি চেন আর লাইট চেন বিভিন্ন কম্বিনেশনে থাকবে আর কি। ওকে, ধরো একটা হেভি চেনের জন্য ধরো 10,000 ডিফারেন্ট লাইট চেন আমরা দিয়ে দিলাম, বা ভেরিয়েবল রিজিয়ন দিয়ে দিলাম, তার ভেরিয়েবল রিজিয়ন ডিফারেন্ট আর কি। ওকে, আমরা এরকম 10,000টা ভেক্টর বানায় ফেলতে পারলাম। এই জিনিসটাকে না লাইব্রেরি বলা হয়। এই লাইব্রেরির কথাটা অনেক সময় শুনবো আর কি। হ্যাঁ, ভেক্টর লাইব্রেরি। ওকে, লাইব্রেরিতে যেটা হয় কি, লাইব্রেরি গুলোতে এরকম ভেক্টর থাকে, যে এক একটা ভেক্টরে এক এক কম্বিনেশনের হচ্ছে হেভি লাইট চেন থাকে আর কি। তো তুমি চাইলে এরকম ধরো মনোক্লোনাল অ্যান্টিবডি বানাতে চাও আর কি, ঠিক আছে, এই থেরাপিউটিক পারপাজে আর কি। সো ধরো এরকম একটা হেভি চেইনের এগেনস্টে, মানে সরি, হেভি চেন লাইট চেন, হ্যাঁ, একটা হচ্ছে এফসি রেজিয়নের এগেনস্টে ধরো হেভি লাইট না ভেবে এইভাবে হবে যে একটা এফসি রেজিয়ন যেটা হচ্ছে সেলের সাথে বাইন্ড করে, একটা এফসি রেজিয়ন ঠিক থেকে সেটার মাথায় হচ্ছে অনেক ডিফারেন্ট, ধরো 10,000 20,000 ডিফারেন্ট হচ্ছে ওই ভেরিয়েবল রেজিয়ন দিয়ে দিলা, মানে এফএবি রেজিয়ন দিয়ে দিলা আর কি, বিভিন্ন কম্বিনেশনে। ওকে, তাহলে ধরো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে 10,000টা ভেক্টর থাকবে। ওকে, দিস ইজ হচ্ছে লাইব্রেরি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে এই প্রথম স্টেপটা আসলে এই জন্য না লাইব্রেরি কনস্ট্রাক্টর কি, যদি আমাদের কাছে লাইব্রেরিটা থাকে, ভেক্টরটা থাকে, সেটাকে ওই ব্যাকটেরিয়া দিয়ে এক্সপ্রেস করে আমি জটিল কোনো কাজ না আর কি। হ্যাঁ, তো আমরা আসলে শুরুতে আসি যে লাইব্রেরি বানানোর আসলে সিস্টেমটা কি। ওকে, সে ফর এক্সাম্পল আমাদের একটা হিউম্যানাইজড ধরো মাউস আছে, ধরো এই যে এই স্টেপে আমরা একটা এই যে কাইমেরিক মাউস বানাইছি না। ওকে, আমরা এখান থেকে হচ্ছে
ইয়ে করতে চাই আর কি, অ্যান্টিবডি আলটিমেটলি ব্যাকটেরিয়া দিয়ে এক্সপ্রেস করতে চাই। যে শুরুতে তো আমাদের হচ্ছে ভেক্টর বানাতে হবে, ঠিক আছে? ধর আমরা হচ্ছে লাইব্রেরি বানাতে চাই। আচ্ছা, সো প্রথমে ওই মাউসটা নাও, নিয়ে সেখান থেকে হচ্ছে মাউসের স্প্লিনটা কালেক্ট করা হয়। কেন স্প্লিন কালেক্ট করা হয়? কারণ আমরা জানি স্প্লিনের মধ্যে কি থাকে, বিসেল গুলো থাকে আর কি। হ্যাঁ, বিসেল প্রডিউস থাকে প্রচুর, শুধু স্প্লিনে নয় কিন্তু স্প্লিনে সবচেয়ে বেশি থাকে আর কি। অ্যান্টিবডি প্রডিউসিং সেল বিসেল স্প্লিনে থাকে প্রচুর পরিমাণে। তো স্প্লিন কালেক্ট করে, ইয়া কি কিছু বলতে চাও? আচ্ছা, ওই স্প্লিন কালেক্ট করে সেই স্প্লিন থেকে হচ্ছে বি সেল বা হাইব্রিডোমা, আমরা তো টিস্যু থেকে সেল বের করতেই পারি, হ্যাঁ, করা হয়। সেখান থেকে হচ্ছে সেল থেকে হচ্ছে আমরা আরএনএ এক্সট্রাক্ট করি। আচ্ছা, এখন ধরো আমরা যে সেল থেকে যখন আরএনএ এক্সট্রাক্ট করলাম, সেইখানে তো শুধুমাত্র মেসেঞ্জার আরএনএ থাকবে না, বিভিন্ন ধরনের আরএনএ আছে না তোমার, কি মেসেঞ্জার আরএনএ আছে, ট্রান্সফার আরএনএ আছে, আর হাবিজাবি কত আরএনএ আছে, রাইট? তারপরে হচ্ছে রাইবোজোমাল আরএনএ, অনেক কিছু, অনেক আরএনএ থাকবে। কিন্তু আমাদের দরকার কোন আরএনএ? আমাদের তো আসলে মেসেঞ্জার আরএনএ দরকার, ঠিক আছে? কারণ মেসেঞ্জার আরএনএ থেকে কি আলটিমেটলি অ্যান্টিবডিটা প্রডিউস হয়। ওকে, সো আমাদের যেই এক্সট্রাকশন করার পর আরএনএ যে মিক্সচার আছে, সেখান থেকে হচ্ছে আমাদের এখন মেসেঞ্জার আরএনএটা আলাদা করতে হবে। ওকে, দেখুন মেসেঞ্জার আরএনএ আলাদা করার উপায় হচ্ছে, মেসেঞ্জার আরএনএ আর অন্যান্য আরএনএ এর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে মেসেঞ্জার আরএনএ তে পলি এ টেইল থাকে। পলি এ টেইল মানে অনেকগুলা এ যুক্ত থাকে আর কি মেসেঞ্জার আরএনএ এর সাথে। ওকে, এই মানে প্রথমে তো সেলের ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। আরএনএ তৈরি হওয়ার পরে স্প্লাইসিং এর পরে তোমার এই মেসেঞ্জার আরএনএ গুলোর সাথে এরকম পলি এ টেইল যুক্ত হয়। এটা হচ্ছে আরএনএটাকে স্টেবিলিটি দেয় আর কি। ওকে, সো মেসেঞ্জার আরএনএর এই ক্যারেক্টারিস্টিকটাকেই হচ্ছে ইউজ করা হয় পিউরিফাই করার জন্য। এই অলিগোডিটি সেলুলোজ নামে একটা জিনিস আছে, সেটা থেকে দিয়ে হচ্ছে এই মেসেঞ্জার আরএনএ গুলোকে পিউরিফাই করা যায়। ওকে, সো এটা ডিটেল মেথড আমি নিজেও ক্লিয়ার না, মানে ক্লিয়ার না যে আই ডোন্ট নো, বাট তোমরা যদি ডিটেল জানতে চাও এটা এগুলা পাবা, এই প্রোটোকল হচ্ছে অ্যাভেলেবল গুগলে। ওকে, সো আমাদের হচ্ছে আরএনএ এর মিক্সচার থেকে মেসেঞ্জার আরএনএটাকে পিউরিফাই করে নিতে হয়। সেই প্রোটোকল হতে অ্যাভেলেবল, এগুলা কমার্শিয়াল কিট পাওয়া যায়, ভেরি ইজি থিং। ওকে, আচ্ছা, এখন আমাদের কাছে হচ্ছে মেসেঞ্জার আরএনএ আছে। তো মেসেঞ্জার আরএনএ থেকে আমরা কি বানাতে পারি? সিডিএনএ বানাতে পারি, কমপ্লিমেন্টারি ডিএনএ বানাতে পারি। এটা তো আমরা হচ্ছে জাস্ট পিসিআর করে বানাই আর কি, হ্যাঁ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর দিয়ে মেসেঞ্জার আরএনএ থেকে আমাদের সিডিএনএ বানাই। ওকে, তাহলে আমাদের কিন্তু এখন সেই সিডিএনএ আছে, এখানে তো শুধু এক ধরনের সিডিএনএ, পুরো মিক্সচার অফ সিডিএনএ আছে, ঠিক আছে? যেখান যে যে কারণ এই যে কি, যে যত ধরনের বিসেল ছিল সবগুলোই তো এখানে আছে আর কি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন হচ্ছে উই হ্যাভ দ্য ডিএনএ, এইটাকে হচ্ছে আমরা টেমপ্লেট হিসেবে ইউজ করব পিসিআর এ। এখন যেটা হচ্ছে আমরা এখন যেই যেই অংশটা চাই প্রোটিনের, ধরো ফর এক্সাম্পল প্রোটিন মানে কি অ্যান্টিবডি, ওকে, আমরা সেই অনুযায়ী প্রাইমার ইউজ করবো আর কি। এটা তো আমরা বের করতেই পারবো, আমরা যেই প্রোটিন চাই সেই প্রোটিনের আমরা তো হচ্ছে ইয়া জানি, সিকোয়েন্সটা আমরা জানি। তো সিকোয়েন্স জানলে তো প্রাইমার ডিজাইন করার কোনো ব্যাপার না, রাইট? ওকে, আচ্ছা, তো এই ক্ষেত্রে ধরো ফর এক্সাম্পল আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ওই এফএবি পোর্শনটা চাই আর কি। ওকে, অথবা ধরো হচ্ছে মানে তুমি এফএবি চাইতে পারো, পুরো প্রোটিন চাইতে পারো। ওকে, এখন ধরো তুমি চাও হচ্ছে যে এফসি পোর্শন ঠিক থাকবে কিন্তু এফএবি পোর্শন হচ্ছে ডিফারেন্ট হবে, তো হচ্ছে সেই ক্ষেত্রে সে অনুযায়ী প্রাইমারি ইউজ করো। এখন ধরো তোমার উদ্দেশ্য হচ্ছে না আমি খালি একটাই চাই, একটা পার্টিকুলার অ্যান্টিবডি চাই, তাহলে এক সেট প্রাইমারি ইউজ করতে হবে। এখন ধরো তুমি যে চাও যে না আমি হচ্ছে মিক্সচার চাই আর কি, ঠিক আছে, অনেক ধরনের এই এফএবি পোর্শন চাই, তখন অনেকগুলা ডিফারেন্ট প্রাইমারি ইউজ করতে হবে। ওকে, সো প্রাইমার ইউজ করে এই যে আমাদের যে সিডিএনএ ছিল সেই সিডিএনএ থেকে পিসিআর ইউজ করে হচ্ছে আমরা তখন ওই অনেক কপিজ বানাতে পারি আমাদের অ্যান্টিবডি এনকোডিং ডিএনএ, ঠিক আছে? সো আমাদের কাছে এখন হচ্ছে সেই অ্যান্টিবডি এনকোডিং ডিএনএ কপি আছে, সেই কপিগুলোকে এখন আমরা হচ্ছে আমাদের ভেক্টরের মধ্যে ক্লোনিং করবো আর কি। ওকে, ঠিক আছে, সো নাও উই হ্যাভ দ্য ভেক্টর। এখন যখন আমাদের ভেক্টর আছে
সো এই ভেক্টরকে হচ্ছে এখন আমরা যদি ইকুয়ালাই দিয়ে এক্সপ্রেস করতে চাই, সিস্টেম কি? সিস্টেম হচ্ছে এই ভেক্টরটাকে ইকুয়ালাইয়ের মধ্যে দিয়ে দিতে হয় এবং এটা দেওয়ারকে ট্রান্সফরমেশন প্রসেসের মাধ্যমে দিয়ে দিতে হয়। ওকে, দেওয়ার পরে সেই ইকুয়ালাই হচ্ছে কি করবে, যেহেতু ইকুয়ালাইয়ের মধ্যে প্লাজমিড আছে, এই ইকুয়ালাই যখন হচ্ছে গ্রো করবে তখন হচ্ছে সেই ইকুয়ালাইতে সেই এন্টিবডিটা তৈরি করবে। ওকে, আচ্ছা এখানে এই ছবিটা যেটা দিছে যে ট্রান্সফর্ম ইকুয়ালাই, তারপর হচ্ছে অ্যামপ্লিফাই ট্রান্সফর্ম সেলস। আচ্ছা এখানে যেটা কি, এখানে মাঝখানে একটা স্টেপ মিস আছে, মানে মিস কি, এখন ধরো তোমার এই, আচ্ছা এই পর্যন্ত তো গেল, হ্যাঁ এই পর্যন্ত তো একটা স্টেপ যে আমরা অলরেডি ভেক্টর আছে আমাদের কাছে। ওকে, আচ্ছা আমরা যখন কোনো ইকুয়ালাই দিয়ে ধরো ধরো ফর এক্সাম্পল ইকুয়ালাই দিয়ে এই ভেক্টরটাকে এক্সপ্রেস করতে চাই, তো যেটা করতে হয় প্রথমে তো তোমার কাছে ইকুয়ালাই আছে, ইকুয়ালাইয়ের মধ্যে হচ্ছে তুমি এই ভেক্টরটা হচ্ছে ট্রান্সফর্ম করবা। সব ইকুয়ালাই কিন্তু প্লাজমিডটা নিবে না। সব ইকুয়ালাই কি প্লাজমিডটা নিবে? সব ইকুয়ালাই তো প্লাজমিডটা নিবে না। ওকে, সো আমাদের এই ক্ষেত্রে হচ্ছে কি করতে হবে, স্ক্রিনিং করতে হবে যে কোন ইকুয়ালাইয়ের মধ্যে প্লাজমিডটা আছে, কোনটার মধ্যে নাই। ওকে, এই স্ক্রিন করার পরে তারপর হচ্ছে আমাদের সেই ডিজায়ার্ড ইকুয়ালাইটা পাবো, যেটাকে আমরা ট্রান্সফর্মড ইকুয়ালাই বলতে পারি। ওকে, এটা তো অল্প পরিমাণে থাকবে। আমরা যখন এই ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্টস গুলো করি, আমরা তো অনেক বেশি মানে অনেক বেশি সংখ্যক সেল নিয়ে করি না আর কি। অল্প পরিমাণে থাকবে, তো তো সেটা তো আমাদের পরিমাণে বাড়াতে হবে। কিন্তু ব্যাকটেরিয়া পরিমাণে বাড়ানোর উপায় কি? কালচার করা। সেটাকে অ্যামপ্লিফাইড ট্রান্সফর্ম সেল বলতেছে আর কি। So once you get your desired transform cell, then you have to increase its number. That means you have to amplify the cells by culturing them. Okay. যে ব্যাকটেরিয়াল এক্সপ্রেশন সিস্টেম ইউজ করার বেসিক হচ্ছে তোমাকে হচ্ছে প্লাজমিডটা, তোমার আগে হচ্ছে প্লাজমিড ওই প্লাজমিডটা বলি, ভেক্টর বলি, হ্যাঁ শুধু প্লাজমিড বললে না কনফিউশন হয় কেন, কারণ ফাজমিডও তো আসলে ইউজ করা যায়। যে আমাদেরকে ভেক্টরটা আর কি প্রথমে আর কি, মানে ব্যাকটেরিয়াল এক্সপ্রেশন সিস্টেমে আগে আমাদের ভেক্টরটা প্রিপেয়ার করে নিতে হবে। ওকে, সো ভেক্টর যদি আমাদের থাকে তখন আমরা এই সেল ব্যাকটেরিয়াল সেল ইউজ করে সেটাকে এক্সপ্রেস করতেই পারি। ওকে, ভেক্টরের মধ্যে কোন জিন থাকবে না থাকবে এটা তো আসলে আমাদের ডিসিশন, রাইট? আমি হচ্ছে ব্যাকটেরিয়াল সেল দিয়ে যেই প্রোটিন প্রডিউস করতে চাই ভেক্টরের মধ্যে সেই জিন দিব। ওকে, সেখানে তোমাদের জাস্ট একটা একটা ইনফরমেশন দিয়ে রাখি, ধরো ফর এক্সাম্পল এই প্লাস এই ভেক্টরটা আছে, হ্যাঁ ব্যাকটেরিয়াল সেলে প্লাস ট্রান্সফর্ম করলাম, সব ব্যাকটেরিয়াল সেল তো হচ্ছে এই প্লাজমিডটা হচ্ছে নিবে না, এই ভেক্টরটা তো নিবে না। কে কে নিল কে নিল না এটা আসলে আমরা বুঝবো কেমনে? এটা তো খালি চোখে দেখার উপায় নেই। তো এই ক্ষেত্রে যে কাজটা করা হয়, এই যে ভেক্টরটা, এই ভেক্টরের মধ্যে এডিশনাল জিন জিন থাকে আর কি। ধরো ফর এক্সাম্পল একটা এই ভেক্টরটার মধ্যে একটা অ্যান্টিবায়োটিকের জিন দিয়ে দিলাম, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন দিয়ে দিলাম। ওকে, জিন মার্কার হিসেবে দিয়ে দেবো স্যার। এক্স্যাক্টলি, মার্কার হিসেবে একটা জিন দিয়ে দাও এখানে। আচ্ছা সব অ্যান্টিবায়োটিক আবার ল্যাবেলে ইউজ করা হয় না। এখানে হচ্ছে এমপিসিলিন খুব কমন অ্যান্টিবায়োটিক, খুব কমন অ্যান্টিবায়োটিক আর কি, এমপিসিলিন রেজিস্ট্যান্স। এমপিসিলিন ইউজ করা হয়, টেট্রাসাইক্লিন ইউজ করা হয়, ক্যানামাইসিন ইউজ করা হয়। ওকে, আচ্ছা যাই হোক, ধরো এখানে হচ্ছে এমপিসিলিন রেজিস্ট্যান্স জিন দিয়ে দিলাম, জিন দেওয়ার আছে আর কি, হ্যাঁ। দেন তুমি যদি এই ভেক্টরটা দিয়ে ব্যাকটেরিয়াটা ট্রান্সফর্ম করো, করার পর এই ব্যাকটেরিয়াটা গ্রো করা হচ্ছে ওই এমপিসিলিন আলা মিডিয়াতে। ওকে, যে মিডিয়াতে এমপিসিলিন আছে সেই মিডিয়াতে গ্রো করা, তাহলে হচ্ছে এই ক্ষেত্রে শুধুমাত্র সেই ব্যাকটেরিয়াটাই কি করবে, গ্রো করতে পারবে যেটার মধ্যে প্লাজমিডটা আছে, মানে অনলি দ্য ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া ক্যান গ্রো। এটা স্ক্রিনিং মেথড আর কি, এভাবে স্ক্রিনিং করা হয়। আচ্ছা এই ক্ষেত্রে কি এই ট্রান্সফরমেশন করার পর ব্যাকটেরিয়া কিন্তু লিকুইড মিডিয়াতে কালচার করে না, তোমাদেরকে এগার প্লেটে কালচার করতে হবে আর কি। ওকে, আচ্ছা এগার প্লেটে কালচার করার পর তুমি যখন ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া পেয়ে গেলা, তখন সেটা অ্যাম্পলিফাই মানে সংখ্যা বাড়ানোর জন্য তখন হচ্ছে লিকুইড মিডিয়াতে কালচার করতে হয়। এবং এই সময় একটা জিনিস করতে হয়, তোমার এই লিকুইড মিডিয়াতেও না, তুমি যদি এখানে মার্কার হিসেবে অ্যান্টিবায়োটিক ইউজ করো, তোমার এই মিডিয়াতেও এই লিকুইড মিডিয়াতেও হচ্ছে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। অ্যান্টিবায়োটিক ইউজ করে এটা কিন্তু কমন স্ট্র্যাটেজি। অ্যান্টিবায়োটিক ইউজ না করলে যে প্রবলেমটা হয় অনেক সময়,
এই ট্রান্সফর্ম সেল হচ্ছে ইয়ে ছেড়ে দিতে পারে, প্লাজমিড ছেড়ে দিতে পারে। এক্সট্রা প্লাজমিড রাখা, হ্যাঁ, এটা কিন্তু যে কোনো সেলের জন্য এটা হচ্ছে একটা স্ট্রেসফুল ব্যাপার। ওকে, এখন এই ব্যাকটেরিয়ার তো দরকার নেই এই প্লাজমিডের। একটা ব্যাকটেরিয়াল সেল কখন একটা প্লাজমিডকে রাখতে চাবে, যখন হচ্ছে ওইটা তার জন্য এসেনশিয়াল আর কি। এখন যে তার জন্য যদি এসেনশিয়াল না হয়, সে শুধু শুধু প্লাজমিড রাখা তো তার জন্য স্ট্রেসফুল। সে যখন হচ্ছে মাল্টিপ্লাই করতে চাবে, তখন তার প্লাজমিডটারও কি করতে হবে, মাল্টিপ্লাই করাতে হবে আর কি। হ্যাঁ, এটা তার জন্য মানে এনার্জি খরচ হবে। সো ওই ট্রান্সফর্ম সেলগুলো যাতে এই প্লাজমিডটা বা ভেক্টরটা লুজ না করে, এই জন্য তাদেরকে পরবর্তীতে গ্রো করার সময় ওই অ্যান্টিবায়োটিকটা দিতে হয় আর কি মিডিয়াতে। তখন আর তারা এটা লুজ করে না আর কি, কারণ যে এই প্লাজমিড লুজ করলে তো মরে যাবে। ওকে, এটা তো ছিল হচ্ছে ব্যাকটেরিয়াল এক্সপ্রেশন সিস্টেম। তারপর হচ্ছে প্লান্ট এক্সপ্রেশন সিস্টেম, মানে প্লান্ট সেল ইউজ করে অ্যান্টিবডি প্রডিউস করা। ওকে, এটা অবশ্য তোমরা জানো অলরেডি, এটা জানি ওই এডিবল ভ্যাকসিন যখন আমরা দেখছিলাম, তখন আমরা দেখছিলাম না যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম ইউজ করে কিভাবে হচ্ছে আমরা হচ্ছে ওই যে ট্রান্সজেনিক প্লান্ট বানাতে পারি, যে প্ল্যান্টটা হচ্ছে যে আমাদের ডিজায়ার্ড অ্যান্টিবডি প্রডিউস করবে। দ্য সেম থিং এই এডিবল ভ্যাকসিন ছিল না হেপাটাইটিস ভ্যাকসিনের সাথে, তখনই কিন্তু আমরা এটা দেখছি ওই একই জিনিস। ওকে, সেটা আর এক্সপ্লেন করলাম না। Okay. আচ্ছা, এই ওকে, এগুলোর জন্য জানি যে আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং করে মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করা হয়, অ্যাকচুয়ালি না প্রচুর মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করা হয় তোমার রিসার্চ পারপোজে, প্লাস হচ্ছে থেরাপিউটিক হিসেবে। ওকে, সো এই রিসার্চ পারপোজে বা থেরাপিউটিক হিসেবে বোথ হচ্ছে তোমার এই এনিমেল এক্সপ্রেশনে ইউজ করা হয়, আবার এই ব্যাকটেরিয়াল সেল সিস্টেমে ইউজ করা হয় আর কি। হ্যাঁ, তবে বাল্ক অ্যামাউন্টে প্রডিউস করার জন্য ব্যাকটেরিয়াল এক্সপ্রেশন সিস্টেম হচ্ছে মাচ ইজিয়ার আর কি, ফিজিবল এটা। কারণ এই ক্ষেত্রে যে কাজটা করতে হয়, লাইব্রেরি বানায় ফেলতে পারলে প্রচুর তৈরি করে ফেলা যায়, মানে আচ্ছা, লাইব্রেরির উদ্দেশ্য আলাদা, যেটা হচ্ছে ওই ভেক্টর বানায় ফেললে, জাস্ট ভেক্টরটা বানানোই যা ঝামেলা, ভেক্টর বানায় ফেলতে পারলে তারপর হচ্ছে ইচ্ছা মতো বাল্ক অ্যামাউন্টে প্রডিউস করা যায় আর কি। ওকে, লাইব্রেরি বানানোর একটা ডিফারেন্ট সুবিধা আছে। ওকে, আচ্ছা, লাইব্রেরি বানানোর ডিফারেন্ট সুবিধাটা পরে তোমাদেরকে বলতেছি আর কি। আচ্ছা, এখন একটু আইডিয়া দিই। আচ্ছা, ওকে, এটা তো গেল হচ্ছে তোমার প্ল্যান্ট, এটা তো জানি। ওকে, আচ্ছা, মনোক্লোনাল অ্যান্টিবডির ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছে প্রচুর কাইমেরিক মনোক্লোনাল অ্যান্টিবডি বানাতে পারি আর কি। কাইমেরিক কাইমেরিক মানে কি, ধরো ফর এক্সাম্পল তোমার হচ্ছে ধরো এই এই অংশটা তোমার এটা কি হচ্ছে এফসি অংশ, যেটা হচ্ছে সেলের সাথে বাইন্ড করে আর কি। এফসি অংশ হিউম্যান, আর ভেরিয়েবল অংশ হচ্ছে ধরো মাউসের আর কি। ডিফারেন্ট ভেরিয়েবল অংশ বানানো যায় আর কি। ওকে, মানে মনোক্লোনাল এই ইঞ্জিনিয়ারিং এর একটা সুবিধা হচ্ছে আমরা একদম স্পেসিফিক অ্যান্টিবডিটা তৈরি করতে পারি স্পেসিফিক অ্যান্টিজেনের এগেনস্টে অনেক পরিমাণে। সেটা সুবিধা কি, তখন আমরা সেটাকে একটা থেরাপিউটিক এজেন্ট হিসেবে ইউজ করতে পারি আর কি। ওকে, সে ফর এক্সাম্পল ধরো 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 হচ্ছে যে কোভিড-19 যে ইনফেক্টেড হচ্ছে, সো এরকম কোনো পেশেন্ট থেকে ধরো তুমি সায়েন্টিস্ট সাকসেসফুলি তুমি হচ্ছে এরকম একটা মলিকুলার অ্যান্টিবডি আইসোলেট করতে সক্ষম হলো, যেটা হচ্ছে কোভিড-19 কে নিউট্রালাইজ করতে পারে। ঠিক আছে, ধরো তুমি এরকম পারলা আর কি আইসোলেট করতে গেলে, কয়েকটা আইসোলেট হয়েছে অলরেডি আই গেস। এখন এটাকে তোমার বাল্ক অ্যামাউন্টে তো প্রডিউস করতে হবে। সো বাল্ক অ্যামাউন্টে প্রডিউস করতে গেলে তো এই কোন একটা এক্সপ্রেশন সিস্টেম ইউজ করেই করতে হবে। ওকে,
আবার চাইলে একদম ইঞ্জিনিয়ারিং করেও বানানো যায় আর কি। ওকে, ধরো ফর এক্সাম্পল পুরো ল্যাবরেটরিতে বসে তুমি এরকম একটা এফসি পোর্শনটা কি করে, সরি এফসি না এফএবি পোর্শনটা এন্টিজেনের সাথে বাইন্ড করে কোন ওষুধ অ্যান্টিবডি, এফএ বি পোর্শনটা। এখন ধরো কি কি এফএবি পোর্শন এটাই বলছি। এক্স্যাক্টলি, এখন এফএবি পোর্শনটা, এখন ধরো তুমি ল্যাবরেটরিতে এরকম বায়োইনফরমেটিক্স ইউজ করে করে একটা এফএবি পোর্শন হচ্ছে ডিজাইন করলো আর কি, বা ধরো সাকসেসফুলি ডিজাইন করলো যেটা হচ্ছে তোমার ওই এন্টিজেনকে নিউট্রালাইজ করতে পারে আর কি। ওকে, তুমি এখন এফএবি টা বানাইছো, ল্যাবরেটরিতে বসে বানাইছো, কিন্তু এফএবি ডিজাইন করে ফেলছো তুমি। এখন হচ্ছে তুমি এইটাকে দেখছো যে ধরো এটা কোভিড-19 কে নিউট্রালাইজ করতে পারে তোমার এফএবি অংশ, এখন তো তোমার পুরো অ্যান্টিবডি বানাতে হবে। তো তখন তুমি ইঞ্জিনিয়ারিং সিস্টেম ইউজ করে তখন হচ্ছে ধরো এখন যদি তুমি এটা হিউম্যানের এগেনস্ট ইউজ করতে চাও, তোমার কাছে এফএবি পোর্শনটা আছে, ওকে, যে হচ্ছে তোমার অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করতে পারে। এখন যদি তুমি হিউম্যানে ইউজ করতে চাও তাহলে এফসি পোর্শনটা কিসের হতে হবে, হিউম্যানের হতে হবে। এফসি পোর্শন হিউম্যানের যদি না হয় তাহলে তো হিউম্যান সেলের কাজ করবে না এই অ্যান্টিবডি। ওকে, তো তখন আমরা ইঞ্জিনিয়ারিং ইউজ করে করতে পারি আর কি এটা। যদি এই ক্ষেত্রে ধরো তুমি এরকম তোমার এফএবি পোর্শন আছে, হ্যাঁ, এখন তুমি হচ্ছে এই হিউম্যানের জন্য বানাতে চাও তাহলে এফসি পোর্শন হিউম্যানের আর ওইটা তোমার ধরো এফএবি। এই ক্ষেত্রে তুমি যদি এনিমেল মডেল মাউস ইউজ করতে চাও, ওকে, হয়ে গেল। আচ্ছা, যদি মাউস ইউজ করতে চাও তাহলে তোমাকে প্রথমে সেই সেই ট্রানজেনিক মাউস বানায় নিতে হবে, যে ট্রানজেনিক মাউসের মধ্যে তোমার এফএবি পোর্শনের ডিন আর হচ্ছে হিউম্যান এফসি ডিনটা আছে। ওকে, আর যদি ব্যাকটেরিয়াল এক্সপ্রেশন সিস্টেম ইউজ করতে চাও তাহলে হচ্ছে সেই প্লাজমিডটা বানায় নিতে হবে, সরি সেই ভেক্টরটা বানায় নিতে হবে যেটার মধ্যে হচ্ছে ওই হিউম্যানের এফসি পোর্শনের ডিন আর তোমার এফএবি পোর্শনের ডিনটা আছে, সরি ডিএনএ আর কি, হ্যাঁ, ডিএনএ জিন হোয়াটএভার যেটাই বলি লেখিত কথা। সেগুলো এমনিতে শুনতে অনেক কিউট শোনাচ্ছে, বাট প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে অনেক ধরনের চ্যালেঞ্জটা আসে। ওকে, বাট ইটস ওকে, সায়েন্সের চ্যালেঞ্জটা থাকবেই। এত যদি সহজ হতো এই কাজগুলো তাহলে তো আসলে আমরা সকালে বিকালে অ্যান্টিবডি বানাতে পারতাম, সব হচ্ছে প্যাথোজেনের এগেইনস্টে, আর চিন্তা থাকতো না। একটা ফাংশনাল যে রিয়েলি কাজ করে এই তোমার বের করা, এই মনোক্লোনাল অ্যান্টিবডি ডিটেক্ট করাটি অনেক ডিফিকাল্ট আর কি। সাকসেসফুলি কোনটা নিউট্রালাইজ করে, মানে এটা ধরো শুনতে অনেক সময় অনেক ইজি মনে হয়। ধরো ফর এক্সাম্পল হচ্ছে কোভিড-19 ভাইরাস বাদ দিয়ে আমরা একটা ব্যাকটেরিয়া, ধরো একটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া হচ্ছে একটা হিউম্যানকে ইনফেক্ট করে আর কি, হ্যাঁ। সো থিওরিটিক্যালি কি ইট শুড বি ইজি, তুমি হচ্ছে এই হিউম্যান থেকে হিউম্যানের হচ্ছে ব্লাড নাও, ব্লাড থেকে হচ্ছে তো অ্যান্টিবডি আছে, হ্যাঁ, ওই বিভিন্ন ধরনের অ্যান্টিবডি গুলো আইসোলেট করো, করে তুমি তারপরে ল্যাবরেটরিতে ইন ভিট্রো টেস্ট করো কোন অ্যান্টিবডিটা ওই প্যাথোজেনটাকে করে, মানে কোন মনোক্লোনাল অ্যান্টিবডিটা ওই প্যাথোজেনটাকে নিউট্রালাইজ করতে পারে। ওকে, কিন্তু এখন দেখা যায় কি আইসোলেশন করার পর অ্যান্টিবডি অনেক ধরনের চেঞ্জ হয়ে যেতে পারে, এক্সাক্ট অ্যান্টিবডি খুঁজে বের করা অনেক সময় একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে আর কি। ওকে, সো এই ক্ষেত্রে না লাইব্রেরির একটা উপকার আছে। মানে একবার যদি বিভিন্ন অ্যান্টিবডি যে বিভিন্ন কম্বিনেশনের আমরা এফএবির বিভিন্ন কম্বিনেশনে ধরো একটা অলরেডি লাইব্রেরি বানাই ফেলছি, হ্যাঁ, যে লাইব্রেরি হচ্ছে বিভিন্ন কম্বিনেশনের ভেরিয়েবল রিজিয়নটা আছে। ধরো এরকম তুমি মনোক্লোনাল অ্যান্টিবডির লাইব্রেরি বের করছো, বানাইছে আর কি অলরেডি, যেখানে হচ্ছে বিভিন্ন পোর্শনের মানে এফএবি আছে আর কি, বিভিন্ন ডিফারেন্ট, ধরো 10,000 20,000 বানাই ফেলছো আর কি তুমি আলাদা, হ্যাঁ। তো ধরো তোমার কাছে হচ্ছে এরকম 20,000 ডিফারেন্ট এফএবি পোর্শন মানে ভেরিয়েবল রিজন যেটা হচ্ছে এন্টিজেনটাকে ডিটেক্ট করে এরকম হচ্ছে বানানো আছে, এটা তোমার লাইব্রেরি আর কি। লাইব্রেরি থাকলে একটা সুবিধা হচ্ছে তখন স্ক্রিন করা যায়, যে তোমার কাছে এরকম অ্যান্টিবডি লাইব্রেরি আছে, এখন হট একটা প্যাথোজেন আসলো আর কি, হ্যাঁ, এখন তুমি হচ্ছে এই প্যাথোজেনের এগেনস্টে কোন অ্যান্টিবডিটা কাজ করবে সেটা তুমি হচ্ছে দেখতে চাচ্ছ। তো তোমার যদি লাইব্রেরি থাকে দেন তুমি হচ্ছে কি এই প্যাথোজেনটা দাও, প্যাথোজেনের যে এগেনস্ট হচ্ছে অনেক অ্যান্টিবডি গুলা তোমার কাছে তো লাইব্রেরি আছে অলরেডি, তো দেখো কোন অ্যান্টিবডিটা তোমার প্যাথোজেনের এগেনস্টে কাজ করে। তো থেরাপিউটিক অ্যান্টিবডি স্ক্রিনিং করা যায় আর কি। লাইব্রেরি বানানোর উদ্দেশ্য আসলে এইটাই, যে যাতে হচ্ছে ধরো হঠাৎ কোনো প্যাথোজেন আসলো নতুন করে,
তো আমাদের তখন আমরা লাইব্রেরির সাথে একটু স্ক্রিন করবো আর কি, যে আমাদের ধরো 20,000 অ্যান্টিবডি লাইব্রেরি আছে, কোনটা হচ্ছে ইয়া করে। 20,000 আমি খুব কম বললাম, লাখ লাখ আছে, ঠিক আছে, দেয়ার আর মিলিয়নস অফ। আচ্ছা, সেটা তো গেল অ্যান্টিবডি। মনোক্লোনাল অ্যান্টিবডি আমরা ইঞ্জিনিয়ারিং করতে পারি। আমরা হচ্ছে অ্যান্টিবডি ইঞ্জিনিয়ারিং করে ক্যান্সারের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করতে পারি আর কি। ওকে, আচ্ছা, এখন ক্যান্সারের এগেনস্টে যে অ্যান্টিবডি, হুম, এটার একটা স্ট্র্যাটেজি হচ্ছে ইমিউনোটক্সিন তৈরি করা হয়। ইমিউনোটক্সিন, ওকে, ইঞ্জিনিয়ার্ড অ্যান্টিবডিজ এগেনস্ট ইমিউনোটক্সিন। আচ্ছা, ইমিউনোটক্সিন জিনিসটা কি? আমি একটু ফিগারটা দেখি, সরি। ইমিউনোটক্সিন হচ্ছে, আচ্ছা, টক্সিনের কাজ কি? ধরো এই যে শিগেলা টক্সিন বা ডিপথেরিয়া টক্সিন, ওকে, বা রাইসিন টক্সিন, এই টক্সিন গুলো কি করে? তারা হচ্ছে সেলের গ্রোথকে ইনহিবিট করে। হ্যাঁ, ডিপথেরিয়া টক্সিন হচ্ছে সেল গ্রোথকে ইনহিবিট করে, মানে সেই ডিপথেরিয়া যদি দেওয়া হয় তাহলে ডিপথেরিয়া টক্সিন আমাদের বডিতে গেলে তারা আমাদের সেলকে গ্রো করতে দেয় না আর কি। ওকে, মানে বলতে পারো যে সেলকে আর সেল গ্রো না করলে তো মরেই যাবে, ঠিক আছে? সেল তো আর আজীবন বেঁচে থাকে না, ইফ ইট ক্যান নট গ্রো ইট উইল ডাই। এই টক্সিন গুলা কি ইউজ করব হচ্ছে, আমরা এখন ধরো আমরা হচ্ছে একটা ক্যান্সার পেশেন্টকে টক্সিন দিয়ে ট্রিট করতে চাচ্ছি, হ্যাঁ, ক্যান্সার পেশেন্টের মধ্যে তুমি টক্সিন দিয়ে দিলা, and এই টক্সিন তো ভাই, কে ক্যান্সার সেল আর কে হচ্ছে ভালো সেল, সে তো আর এত কিছু বুঝে না। সে কি করবে? সে সব সেলকে কি করতে থাকবে? সব সেলকে অ্যাফেক্ট করতে থাকবে। ওকে, আচ্ছা, তো এই ক্ষেত্রে স্ট্র্যাটেজি হচ্ছে ইমিউনোটক্সিনের, যে আমরা এই টক্সিনটা ইউজ করব, কিন্তু সেই টক্সিনটা শুধুমাত্র স্পেসিফিক সেলটাকে, স্পেসিফিক ক্যান্সার সেলটাকেই মারবে, বাকি সেলগুলোরে মারবে না। তো তো এই ক্ষেত্রে যে কাজটা করা হয়, এই ক্যান্সার টক্সিনের সাথে ওই, সরি, এই ধরো ধরো ডিপথেরিয়া টক্সিন ইউজ করবে, এই টক্সিনের সাথে ওই সেল স্পেসিফিক একটা অ্যান্টিবডি যুক্ত করে দেওয়া হয়। ওকে, সো ফর এক্সাম্পল, তুমি জানো যে কোন ক্যান্সার সেলটাকে তুমি মারতে চাও। ওকে, ইউ নো দ্যাট। এখন ওই ক্যান্সার সেল স্পেসিফিক অ্যান্টিবডি তুমি ধরো আইসোলেট করতে পারলা বা ডিজাইন করতে পারলা, হটেভার, হ্যাঁ, ধরো ওই ক্যান্সার স্পেসিফিক সেলের অ্যান্টিবডি তোমার কাছে আছে। ওকে, ওই অ্যান্টিবডির সাথে তুমি হচ্ছে টক্সিনটা অ্যাড করে দাও। ওকে, তো ওই ক্যান্সার সেল স্পেসিফিক মনোক্লোনাল অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডির সাথে হচ্ছে টক্সিনটা অ্যাড করে দাও। ওকে, তো টক্সিনটা অ্যাড করে দিলে তোমার এখন যেটা তোমার কাছে আছে সেটাই হচ্ছে ইমিউনোটক্সিন। ওকে, এখন হচ্ছে এই ইমিউনোটক্সিন যদি এখন আমরা ধরো থেরাপিউটিক বা মেডিসিন হিসেবে ইউজ করলাম, তখন কি হবে? এই অ্যান্টিবডিটা কি করবে? এই টক্সিন না তখন যার তার সাথে যাকে গিয়ে যার তাকে না ইনহিবিট করতে পারবে না। ওকে, সো এই টক্সিনটা হচ্ছে তোমার ওই সেলগুলোর সাথে, এই ইমিউনোটক্সিনটা ওই সেলগুলোর সাথে, ক্যান্সার সেলের সাথে বাইন্ড করবে, যার এগেনস্টে অ্যান্টিবডিটা তৈরি করা। ঠিক আছে, সো তাহলে এই অ্যান্টিবডিটা হচ্ছে ওই স্পেসিফিক ক্যান্সার সেলের সাথে বাইন্ড করবে, বাইন্ড করার পরে হচ্ছে একে তো হচ্ছে এন্ডোসাইটোসিসের মাধ্যমে সেলের ভেতরে ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পরে হচ্ছে এই টক্সিনটা কি অ্যাক্টিভেট হবে, অ্যাক্টিভেট হওয়ার পর সে হচ্ছে সেল গ্রোথটাকে ইনহিবিট করবে। ডিফথেরিয়া টক্সিন হচ্ছে EF2 একটা প্রোটিন আর কি, হ্যাঁ, ইলংগেশন ফ্যাক্টর 2 নাম। এটা হচ্ছে সেল প্রলিফারেশনের জন্য ইম্পর্টেন্ট আর কি। ডিফথেরিয়া টক্সিন হচ্ছে এই প্রোটিনটাকে ইনঅ্যাক্টিভেট করে দেয়, সো সেল গ্রো করতে পারে না। ওকে, এই এই প্রোটিনটাকে ইনহিবিট করে দিলে ওই প্রোটিন সিনথেসিস হতে পারে না আর কি সেলে। প্রোটিন সিনথেসিস না করতে পারলে প্রলিফারেশন করবে কেন? ওকে, এইটা হচ্ছে ইমিউনোটক্সিনের স্ট্র্যাটেজি আর কি, যে আমরা একটা টক্সিনকে ইউজ করবো, আমরা ইউজ করবো হচ্ছে টক্সিনকে ক্যান্সার সেলটাকে মারার জন্য, কিন্তু আমরা এমন ভাবে ইউজ করব যে এই টক্সিনটা স্পেসিফিক শুধু ওই ক্যান্সার সেলগুলাকেই মারবে। তো এই স্পেসিফিসিটিটা আমরা এনশিওর করি হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করে। তো বেসিক্যালি এখানে মনোক্লোনাল অ্যান্টিবডির কাজ কিন্তু একটা, ইমিউনোটক্সিনের ক্ষেত্রে শুধুমাত্র রিকগনাইজ করা, যেটা ওই টক্সিনটাকে পার্টিকুলার সেলে নিয়ে যাওয়া। ওকে, রিসার্চ চলতেছে আর কি, হ্যাঁ, ক্যান্সারের জন্য ইমিউনোটক্সিন বের করা। এখন পর্যন্ত একটাও সফল মার্কেটে নাই। আচ্ছা, তোমাদের আর 5 মিনিট কষ্ট দেবো।
ওকে, দেন হচ্ছে ফাস্ট ডিসপ্লে। আচ্ছা, ফাস্ট ডিসপ্লে কি আগে একটু বলে দিই। ফাস্ট ডিসপ্লের উদ্দেশ্য হচ্ছে সেটা লাইব্রেরি বানানো, অ্যান্টিবডির লাইব্রেরি বানানো। তো লাইব্রেরি বা এই ফাস্ট ডিসপ্লে ইউজ করে লাইব্রেরি বানানোর সুবিধা হচ্ছে স্ক্রিনিং করা খুব ইজি। মানে ওই যে একটাকে বললাম না, যে ধরো আমার কাছে লাইব্রেরি আছে, লাইব্রেরি থাকলে হচ্ছে আমি ধরো একটা প্যাথোজেন আসলো, সেই প্যাথোজেনের এগেনস্টে কোন মনোক্লোনাল অ্যান্টিবডিটা ইফেক্টিভ সেটা আমি হচ্ছে লাইব্রেরি থেকে স্ক্রিন করতে পারি। ফাস্ট ডিসপ্লে মেথডটা ইউজ করলে সেই স্ক্রিনিংটা অনেক ইজি হয়ে যায়। কিভাবে বলি, ফাস্ট ডিসপ্লে আসলে কি, ব্যাকটেরিওফাজ আছে না, ব্যাকটেরিওফাজের সারফেসে হচ্ছে আমাদের অ্যান্টিবডিটাকে এক্সপ্রেস করানো। এটা হচ্ছে ফাস্ট ডিসপ্লে। ডিসপ্লে করা মানে কি, ডিসপ্লে করা। আর ফাজ হচ্ছে আমরা ফাজকে দিয়ে ডিসপ্লে করাবো। মানে এমন ফাজ বানানো হয় যেই ফাজের হচ্ছে তোমার সারফেসে, হ্যাঁ, সারফেসে হচ্ছে তোমার অ্যান্টিবডিটা এক্সপ্রেস করে, মানে অ্যান্টিবডিটা থাকে আর কি। ওকে, মানে ওই প্রোটিনটা এক্সপ্রেস করে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি, পুরো অ্যান্টিবডি এক্সপ্রেস করানো নেসেসারি না, আমাদের অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে কোন পোর্শনটা, অ্যান্টিবডি এফএবি পোর্শনটা। তো এফএবি পোর্শনটা এক্সপ্রেস করলেই হলো। ওকে, আচ্ছা, এখন এই কাজ যদি আমরা করতে চাই, যে ফাজকে দিয়ে আমাদের অ্যান্টিবডির এফএবি পোর্শন এক্সপ্রেস করাতে চাই, তাহলে আসলে কি আমাদের হচ্ছে ওই ইঞ্জিনিয়ার্ড ফাজ বানাতে হবে, যে ফাজের ডিএনএ এর মধ্যে হচ্ছে এফএবি ডিএনএটা থাকবে। ওকে, ওই কাজটাই করা হয় এক্ষেত্রে। ধরো হচ্ছে যে এটা হচ্ছে ফাজের ডিএনএ, হ্যাঁ ধরে নাও, ধরে নাও এটা হচ্ছে ফাজের ডিএনএ। এই ফাজের ডিএনএ এর মধ্যে হচ্ছে আমাদের এই ধরো যেখানে অনেক কিছু আছে না, কি জানি আরবিএস, বিবিএস, সিনথেটিক জিন, এই, আচ্ছা, এই জিনটা ধরো, এই জিনটা হচ্ছে ইয়া আর কি। আচ্ছা, প্রথমে এখানে ভিএইচ কি আছে, তো আচ্ছা, ভি8 যে জিন আছে না, ভি8 জিন হচ্ছে ফাজের একটা ফাজের কোড প্রোটিনের জিন আর কি। কোড প্রোটিন কি, কোডই তো বাইরে থাকে, হ্যাঁ, আমরা তো বাইরে এক্সপ্রেস করাতে চাচ্ছি। ওকে, ভি8 জিনটা হচ্ছে, সরি ভি8টা তো ভি3, হ্যাঁ ভি3 জিনটা হচ্ছে তোমার ইয়া আর কি, কোড প্রোটিনের জিন আর কি। ওকে, সেই কোড প্রোটিনের জিনের মধ্যে যেই অ্যান্টিবডি হচ্ছে আমরা এক্সপ্রেস করাতে চাই, সেই অ্যান্টিবডির জিনটা হচ্ছে কোড প্রোটিনের ডিএনএ এর মধ্যে দিয়ে দিতে হয়। তাহলে হচ্ছে এই ফাস্টটা যখন এক্সপ্রেস করবে প্রোটিন, বা ফাস্ট তৈরি হবে এই ডিএনএ থেকে, তখন হচ্ছে তার সারফেসে এরকম হচ্ছে কি ওই আমাদের অ্যান্টিবডিটা এক্সপ্রেস করবে। ওকে, আচ্ছা, এখন এই 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 স্ট্র্যাটেজি ইউজ করে এরকম অসংখ্য ফাজ বানানো যায়, যে এক একটা ফাজে আমাদের এক একটা অ্যান্টিবডি এক্সপ্রেস করবে আর কি। ওকে, তো এরকম করে আমরা কি করতে করে ফেলতে পারি, একটা লাইব্রেরি বানায় ফেলতে পারি। তো লাইব্রেরি বানানোর সুবিধা হচ্ছে, আচ্ছা এই ছবিটা একটু দেখে, এটা উইকিপিডিয়া থেকে দেওয়া আর কি। বাম দিকের এইটা হচ্ছে ফাজ, যেটা দিয়ে আমাদের হচ্ছে আমরা অ্যান্টিবডি বা অ্যান্টিবডি ফ্র্যাগমেন্টটা এক্সপ্রেস করাইছি তার কোটে, হ্যাঁ ধরো এইটা। এবং আমাদের এরকম একটা লাইব্রেরি আছে, লাইব্রেরির মধ্যে এরকম অসংখ্য ফাজ আছে, যেটার এক একটা ফাজ হচ্ছে এক একটা ডিফারেন্ট অ্যান্টিবডি কে এক্সপ্রেস করে তাদের সারফেস। ওকে, এখন আমরা এটা ইউজ করে কিভাবে স্ক্রিনিং করি। স্ক্রিনিং মানে ধরো আমাদের হচ্ছে এখন একটা আমরা প্যাথোজেন পাইছি, যেটা হচ্ছে অ্যান্টিজেন। সেই অ্যান্টিজেনের এগেইনস্টে কোন অ্যান্টিবডিটা কাজ করবে, নিউট্রালাইজিং সেই অ্যান্টিবডিটা আমরা স্ক্রিন করতে চাচ্ছি, আমরা আসলে কিভাবে করবো। সো আমাদের হচ্ছে লাইব্রেরিটা আছে। ওকে, সো লাইব্রেরি আছে মানে কি, আমাদের হচ্ছে ডিফারেন্ট ফাজ আছে। তো যেটা করতে হয়, অলরেডি যদি আমরা আমাদের অ্যান্টিজেনটা জানি, হ্যাঁ, সেই অ্যান্টিজেনটাকে আমরা হচ্ছে ধরো কোনো কিছুর মধ্যে একটা ইমোবিলাইজ করে দিলাম, ধরো প্লেটের মধ্যে, হ্যাঁ প্লেটের মধ্যে প্লট করলাম, বা হচ্ছে পেপার ইউজ করা যেতে পারে, করে আমরা হচ্ছে আমাদের যে লাইব্রেরি থেকে ফাজ নিয়ে এটার মধ্যে দিলাম আর কি। যদি আমাদের লাইব্রেরিতে সেই অ্যান্টিবডিটা থাকে যেটা হচ্ছে এই অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করতে পারবে, সে কি করবে, সে হচ্ছে তার সাথে বাইন্ড করবে। ওকে, সো এখন যেই ফাজটা বাইন্ড করবে, তার মানে কি সেই হচ্ছে পটেনশিয়াল নিউট্রালাইজিং অ্যান্টিবডি। সো তখন আমরা ওই ফাজ থেকে, আমরা তো জানি কোন ফাজ, সো ওই ফাজ থেকে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ওই অ্যান্টিবডি সিকোয়েন্সটা পেয়ে যাব, তারপর হচ্ছে ওই অ্যান্টিবডিটা আমরা বাল্ক অ্যামাউন্টে প্রডিউস করতে পারবো। Okay? এটা হচ্ছে ফাস্ট ডিসপ্লে স্ট্র্যাটেজি। আচ্ছা, ফাস্ট ডিসপ্লের ব্যাপারে যদি ডিটেলস জানতে চাও, তাইলে হচ্ছে ওই একটা ওই দেখবো যে বাক্সে
আমি হচ্ছে এক্সট্রা রিডিং বা এডিশনাল রিডিং সেশনে হচ্ছে এই ফার্স্ট ডিসপ্লে একটা পিপিটি আপলোড করেছি আর কি, হ্যাঁ। মানে অত ডিটেলস এমনিতে দরকার নেই, বাট ইফ তোমরা যদি ইন্টারেস্টেড হও দেন দেখতে পারো আর কি। সেল বায়োলজি নিয়ে যারা কাজ করবে পরবর্তীতে এই কাজগুলো কিন্তু রেগুলারই করতে হয়। মানে এই কাজগুলো বলতে বুঝেছি যে এখন যে ফাজ নিয়ে কাজ করবে সে হয় এটা করবে, বাট বেসিক যে জেনেটিক চেঞ্জ গুলা, হ্যাঁ, এগুলা প্রচুর করতে হয় আর কি। তো তোমাদের প্রচুর এরকম ট্রান্সফর্ম সেল বানাতে হবে। তোমরা ম্যামালিয়ান সেল নিয়ে কাজ করো, প্ল্যান্ট সেল নিয়ে কাজ করো, বা হচ্ছে ব্যাকটেরিয়া নিয়ে কাজ করো, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুলো প্রচুর করতে হবে। ওকে, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। মোটামুটি যত বিভিন্ন ধরনের মানে আহ, কাজের ফিল্ড তো ডিফারেন্ট, হ্যাঁ, কিন্তু বেসিক টেকনিকটা সব ক্ষেত্রেই সেম। বেসিক টেকনিক গুলা মানে সব জায়গাতেই সেম আর কি, অ্যাপ্লিকেশন ডিফারেন্ট। ওকে, বেসিক টেকনিক্স আর অলওয়েজ সেম। ওকে, আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকে একটু লম্বা ইয়ে হয়ে গেল। আচ্ছা, কারো যদি কোয়েশ্চেন না থাকে তোমরা হচ্ছে এইটা একটু ভালো মতো দেখো আর কি, অ্যান্টিবডি ইঞ্জিনিয়ারিংটা, হ্যাঁ। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই অ্যান্টিবডি ইঞ্জিনিয়ারিং এর যে কোয়েশ্চেন থাকবে সেগুলা আর কি এক্সপ্লেন করবো। এটা ওই তোমরা একটু দেখো, অনেক ধরনের কোয়েশ্চেন মাথায় আসবে, যত উইয়ার্ড কোয়েশ্চেনই হোক কোনো অসুবিধা নেই, কোয়েশ্চেন গুলো লিখে রাখো, দেন কনফিউশন রাখো না, হ্যাঁ। এইটা কিন্তু অ্যান্টিবডি ইঞ্জিনিয়ারিং হচ্ছে ঠিক যে ওই ভ্যাকসিনের সাথে কিন্তু ওইভাবে রিলেটেড না আর কি। ওকে, এই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে থেরাপিউটিক অ্যান্টিবডি মানে ভ্যাকসিনের উদ্দেশ্য থাকে হচ্ছে আমরা ভ্যাকসিন ইউজ করে হোস্টের বডিতে অ্যান্টিবডি তৈরি করাবো, এটা হচ্ছে ভ্যাকসিনেশনের উদ্দেশ্য। কিন্তু এই ক্ষেত্রে অ্যান্টিবডি আজকে আমরা যেটা কি দেখলাম যে আমরা অ্যান্টিবডি বাইরে তৈরি করবো, যে অ্যান্টিবডি থেকে আমরা ড্রাগ হিসেবে বা থেরাপিউটিক হিসেবে ইউজ করবো। ওকে, তো ভ্যাকসিন নিয়ে পড়াশোনা করলে আসলে একটু এইসব জিনিসপাতি একটু জানা দরকার। থেরাপিউটিক অ্যান্টিবডি, মনোক্লোনাল অ্যান্টিবডি যে আবিষ্কার করছিল সে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিল। মানে মনোক্লোনাল অ্যান্টিবডি হচ্ছে রিসার্চ, অ্যান্টিবডি থেরাপি ইউজ করা হয় আমাদের দেশে হয়তো বা তেমন একটা ফ্রিকুয়েন্ট না, বাট বাইরে কিন্তু বিদেশে না অ্যান্টিবায়োটিক থেরাপি ইউজ করা হয় আর কি। মোটামুটি ভালো ইউজ করা হয়। ওকে, সে কারো কোনো কোয়েশ্চেন আছে? No, sir. ওকে, হ্যাঁ, আজকে এমনিতে অনেক লম্বা সময় হয়ে গেছে। আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে যেটা বললাম